যাইবা না কালকে, মানে সবাই যাবে, শহীদ মিনার যাবে, এরকম একটা মানে ভাইব কিন্তু সেও ফিল করতেছিল। ধরেন আপনি এটা মানে সে লিখছেন ফেসবুক, আপনি এটা হ্যাঁ লিখছেন এই ফেসবুকে? ভাইবটা সে ফিল ফিল করতেছিল। এবং এটা অনেক নাটকীয় শোনাচ্ছে, মানে এখন বলতেছি এখন নাটকীয় না, মনে হচ্ছে, বাট এটাই তো বিলিভ ইট হয়, অর নট, এটা 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 ফ্যামিলির সে আমাকে, এরকমই হয় কিন্তু মানে। হুম। হ্যাঁ আমাকে সে এরকম সে মানে তার মানে এরকম ওয়াদা করাইছে, তা আমি ওয়াদা করছি যে এখন মানে এমন একটা পরিস্থিতি যে ওয়াদা না করলে সে আমাকে বাসা থেকে বের হইতে দিবে না। আওয়ামী লীগ করে আমার শ্বশুর আবার, ধরেন ওই যে কি বলে এটাকে, শিশু মুক্তিযোদ্ধা বা কিছু যাই হোক হেল্পার, মানে হেল্প করতো না অনেক মানুষ মুক্তিযুদ্ধের সময়, যেমন ধরেন আমাদের আন্দোলনের সময় অনেকে খাবার পানি দিয়া, হয়তো ওই যে অনেক মহিলা দেখছি তারা খাবার পানি নিয়ে সবাইকে খাওয়াচ্ছে কোনো ইন্টারেস্ট ছাড়া, ওইরকম মানে আমার শ্বশুর আব্বাও ধরেন ওই টাইপের মানে আওয়ামী ভক্ত একজন মানুষ। তো ওনার সাথে আমার, উনি মানে এরকম মানুষ যে আহ একটা পার্সোনাল গল্প, যে আমার সাথে যখন আমার ওয়াইফের মানে বিয়ের কথাবার্তা চলতেছে, উনি জিজ্ঞেস করতেছে ছেলে কি জামাত শিবির করে কিনা বা ওই 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 রকম কিনা। তো বলছে না ওদের ফ্যামিলি তো মনে হয় বিএনপি। তো বলছে আচ্ছা আচ্ছা আল্লাহ বাঁচাইছে, অ্যাটলিস্ট জামাত শিবির না, মানে তার অ্যাটিটিউডটা দেখেন, ঠিক আছে। তো ওনার সাথে কিন্তু আমার এই দীর্ঘ বিয়ের পর থেকে পলিটিক্স নিয়ে ওনার সাথে আমার একটা ক্ল্যাশ, ঠিক আছে। এবং ফাইনালি ধরেন আমি জিতছি, ভদ্রলোকের দিকে তাকাইতে আমার খুব মায়া হয়। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লম্বা একটা বিরতির পর আমরা আজকে প্রোগ্রেসিভ ব্যাফে আমরা সবাই আমাদের আজকে আমরা কোরাম পূর্ণ করে আবার বসতে পেরেছি। তো সবাইকে একটা লম্বা সময় পরে আবার প্রোগ্রেসিভ ব্যাফে স্বাগত জানাচ্ছি। আমাদের আরেকটা আলোচনার জন্য আজকে আমরা বসলাম। মাঝখানে আমাদের বিভিন্ন ব্যক্তিগত কারণেই আমি বলবো আমরা আমাদের কাজের ব্যস্ততা, ব্যক্তিগত অনেক এবং পারিবারিক অনেকগুলো ইস্যুস ছিল আমাদের প্রায় সবারই, যে যার কারণে আমাদেরকে একটা লম্বা বিরতি নিতে হয়েছিল। তো আমরা চেষ্টা করছি এখন থেকে আবার আমরা নিয়মিত আপনাদের সামনে আসার। তো এই আজকের আলোচনাতে আমরা আমাদের অসম্ভব প্রিয় একজন মানুষকে আমাদের মাঝে আনতে পেরেছি, যার জন্য আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত। আম শিওর আমার সাথে আমার রাশেদ ভাই এবং মির্জা ভাই আছেন। আমি সাফায়াত আপনাদের সাথে আছি, আশা করি আপনারা আমার যে দুজন কো হোস্ট তাদেরও অসম্ভব প্রিয় একজন মানুষ। এবং আজ আমি মানে আই আই টেক গ্রেট প্লেজার ইন ইন্ট্রোডিউসিং হিম, আমাদের রিয়াজ ভাই। তবে অনলাইনে যারা অ্যাক্টিভ তারা তারা হয়তো রিয়াজ ভাইকে রিয়াজ নামে চিনবেন না, তারা হয়তো অনেকে তাকে জাহাজি নামেই চিনতে পারেন। বিশেষ করে বাংলাদেশের যেই 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 সময়টাকে আমরা ব্লগ জমানা বলে থাকি, তো সেই ব্লগ জমানায় যারা অ্যাক্টিভ ছিলেন অনলাইনে বাংলাদেশে, তো সেই সময় অনেকেরই হয়তো খুবই পরিচিত একটা নাম জাহাজি ভাই। তো সেই জাহাজি ভাইকে আজকে আমরা আমাদের সাথে পেয়েছি। তো অবশ্যই জাহাজি ভাইয়ের ওনার ভালো নাম রিয়াজ, কিন্তু ওনাকে আমরা জাহাজি ভাই নামেই আমরা অ্যাড্রেস করব। তো আহ, জাহাজি ভাই হচ্ছেন গিয়ে মূলত আহ, ঢাকা, ওনার জন্ম চাঁদপুরে। উনি ওনার বিভিন্ন আপনার ওনার লেখাপড়া চাঁদপুর, কুমিল্লা, চিটাগং এবং ঢাকায়। এবং জাহাজি নামটা আমি যতদূর জানি এর মূল কারণ হচ্ছে কি, কারণ বাই প্রফেশন উনি একজন মেরিন অফিসার। তো ওখান থেকেই উনি যখন ব্লগে যেই সময় থেকে উনি অ্যাক্টিভ অ্যাক্টিভ হন, তো তখন তার নাম ছিল জাহাজি, এবং সেই থেকে এই জাহাজি জাহাজি নামেই আমরা ওনাকে চিনে এসেছি। তো জাহাজি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রোগ্রেসিভ ব্যাফে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মির্জা ভাই, আমরা আমরা কি মানে আলোচনাটা ওনার সেই ব্লগের সময় থেকেই শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্লগের ফর্ম থেকে আমরা শুরু করব আজকের টপিক। সবাইকে স্বাগতম। জাহাজি ভাই, রিয়াজ, আপনাকে অনেক স্বাগতম আমাদের শোতে। তো আমরা সেগমেন্টটা এরকম করব যে প্রথমে 5-6 মিনিট আমরা ব্লগের সম্পর্কে কিছু আলাপ করে তারপর আমরা উইল ডাইভ ইনটু জুলাই আন্দোলনের সবগুলো জিনিস ওনার কাছ থেকে জানবো। আহ, জাহাজি, আপনার স্বাগতম হওয়ার। আমরা আসলে পরিচিত সামারিন ব্লগ থেকে। সেগুলা বিশাল ইতিহাস, যারা মানে অনেক পুরনো ব্লগার তারা জানে। আমি তার সাথে 14-15 বছর ধরে পরিচিত। তার মানে বিভিন্ন লেখা বিভিন্ন সময় পড়ছি, পরে তো ফেসবুকে আসছে, এবং অন এন্ড অফ আমরা আসলে মানে ব্লগাররা যেরকম হয় একজন আরেকজনের সাথে মেন্টালি অনেক কানেক্টেড থাকে। যেমন আমার আজকের আগে কোনোদিন তার সাথে কথা হয়নি, বাট ইট ফিলস লাইক মানে খুব ওল্ড ফ্রেন্ড এইরকম মানে মনে হয়, পুরনো বন্ধু টাইপের একটা। এটা আমি সবসময় দেখছি যে ব্লগার যারা আছে তাদের সাথে মানে তারা, কারণ ব্যাপার হচ্ছে যখন তুমি লেখো
বা আপনারা যারা লেখালেখির সাথে জড়িত, তখন আপনারা আসলে মাথার ভিতরের জিনিসগুলা সবার সামনে তুলে ধরেন, এবং ওইটার সাথে যেহেতু পরিচিত, একটা ফ্যামিলির মানুষও জানে না যে এই লোকটার ভিতরে এরকম একটা ব্যাপার আছে, কিন্তু এটা ব্লগাররা জানে। এনিওয়ে, ওই কানেকশনটা সবসময় ফিল করি, এই জন্য ভালো লাগতেছে অনেক। থ্যাংক ইউ আমাদের সাথে আসার জন্য। তো জাতি ভাই, শুরু করব হলো এই আপনার অভিজ্ঞতা। আপনি আমাদের বলেন যে ব্লগে কিভাবে শুরু করলেন, ব্লগে কার কার সাথে পরিচয় হলো, ব্লগে আপনার ফাইট, তারপর ব্লগটা ছিল শাহবাগের একটা ইন্ডিকেটর, তারপর ওই যে আপনার সে সময় আমি ফ্যাসিবাদ যে তৈরি হয়েছে, ওটা সূতিকাগার ছিল ব্লগ, বাংলা ব্লগ গুলো, বিশেষ করে সচলায়তন আমার ব্লগ, এই ব্লগ গুলা থেকে সেই ইন্টেলেকচুয়াল জিনিসগুলো আসলে ড্রিপ করছে আওয়ামী লীগের ভিতরে। সেগুলো নিয়ে আমাদের যদি একটু বলেন, তারপর আমরা শুরু করতে পারি। প্লিজ স্টার্ট। ওকে। আপনার সাফায়েত ভাই, থ্যাংক ইউ সো মাচ। মির্জা ভাই, রাশেদ ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। তো টু বি অনেস্ট, এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম কোথাও যে আমি মানে আমি কোথাও কথা বলতেছি বা হচ্ছে এই এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট টাইম। তো আমার ভিতরে কিছুটা জড়তা কাজ করতে পারে। তো আশা করি ওটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ব্লগের আমি আমি বলবো রাদার উই আর প্রাউড, জাহাজি ভাই, উই আর প্রাউড না, টু বি থ্যাংক দ্য ইউ সো প্রো, মাচ ভাই। যে আপনি যে থ্যাংক প্রথম ইউ সো মাচ। জনসমক্ষে কথা বলছেন আমাদের শোতে। এটা আই টেক ইট অ্যাজ আ প্রাইড, এটা আমি আমাদের জন্য অত্যন্ত গর্বের। থ্যাংক ইউ, প্লিজ আপনি আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। তো ঘটনাটা হচ্ছে টু থাউজেন্ড টেন। আমি আমার জাহাজ একটা, আমি তখন হচ্ছে আমাদের সাবের হোসেন চৌধুরী যিনি আছেন আওয়ামী লীগের, ওনার ওনার ছোট ভাই বা সামহার বড় ভাই সাইদ হোসেন চৌধুরীর একটা কোম্পানি ছিল এইচআরসি। তো যাই হোক, অত ডিটেলসে না যাই, তো ওনাদের একটা শিপে আমি ক্যারেট ছিলাম। তো শিপটা মালয়েশিয়াতে ডিটেইন ছিল একটা 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 লিগ্যাল কজে, ওটা ওটা ডিটেইন করা ছিল। তো তখন হচ্ছে আমাদের খুব আইডল টাইম যাচ্ছে। আমি তখন হচ্ছে ল্যাপটপ কিনি মালয়েশিয়ায় বসে, মডেম কিনি, নেট নেট দুনিয়া সম্পর্কে আমার জানাশোনা আগেই ছিল। বাট তখন হচ্ছে যে আরেকটু ডিটেইলে যাই, তখন হচ্ছে আমি সামওয়্যার ইন ব্লগের একটা লিংক পাই। আমার এক ফেসবুক ফ্রেন্ডে একটা লিংক পোস্ট করছে, তো ওই লিংকের থ্রুতে আমি সামওয়্যার ইন ব্লগে ঢুকি। তো ঢুকার পর আমার আমার হচ্ছে লেখালেখির কিছুটা বাতিক ছিল আর তার আগ থেকে। মানে মানে এখন বললে হয়তো সিলি শুনাইতে পারে। আমি হচ্ছে আমাদের শফিক রেহমানের যায় যায় দিনের একজন ফেমাস লেখক ছিলাম তার আগেই, মানে সামারিন ব্লগে ঢোকার আগেই আমি এটা আসলে এক্সারসাইজ করতে চাইতাম যে আমার ভিতরে একটা লেখালেখির একটা প্রবণতা, তো আমি কোথায় লিখবো, তো ইজি মাধ্যম পাচ্ছিলাম না। তো সেই ইজি মাধ্যমটা আমাকে করে দিছে ওই 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 জায়গাটা। তো আমি ছদ্মনামে বা বেনামে আমি বেশ কয়েকটা লেখা পাঠাই এবং খুব ভালো রেসপন্স পাই ওখান থেকে। তো ওখান থেকে বাট আমার কাছে ওইটাকে মানে কোয়ালিটিফুল মনে হইতো না, যে আমি যে ধরনের লেখা লিখতে চাই ওই ধরনের লেখাটা ওখানে দিতে দেওয়াটা আমার কাছে মানে ওই ওই কোয়ালিটিটা আমার কাছে লাগতো না। তো আমি ব্লগে যাওয়ার পর মনে হলো যে না, এই জায়গাটা একটা সুন্দর জায়গা, এখানে ইনস্ট্যান্ট প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আর উম, পত্রিকা লেখার যেটা ঝামেলা সেটা হচ্ছে তখন হচ্ছে আপনার লেখালেখির রিয়াকশনটা ইনস্ট্যান্ট পাওয়া যাইতো না। তো ওইটা আমাদের যখন আমি ফাহাম ভাই কিন্তু যা যা দিন থেকে শুরু করছে একটা আমাদের। আচ্ছা, তাই? হ্যাঁ, হ্যাঁ। তো আমি হচ্ছে ওই যখন সামারিন ব্লগের খোঁজটা পাইছি, তো খোঁজ পাওয়ার পর আমি ওখানে আইডি খুলি। আইডি খোলার ক্ষেত্রে একটু মানে চিন্তা ভাবনা করি যে নাম নেওয়ার ব্যাপারে আসলে কি নাম নিব। তো ওখানে যেহেতু আমি ঢোকার পরে ফার্স্ট 3-4 দিন রিসার্চ করি যে আসলে ঘটনাটা আসলে কি, তখন বুঝতে পারি যে এখানে অনেক ধরনের মানে আমি তো 2010-এর অ্যারাউন্ড সম্ভবত অ্যারাউন্ড নভেম্বর ডিসেম্বর এই টাইমে আমি ব্লগে জয়েন করি। তো ততদিনে অনেক পানি চলে গেছে, ব্লগে অনেক কাহিনী হয়ে গেছে। লোকজন নিজের মানে সবাই সবার রাস্তা চিনে গেছে। তো আমি ফার্স্টে গিয়ে বুঝতে পারি যে এখানে ঝামেলা আছে। তো আমি আর আমার আসল যে নামটা এটা ইউজ করি না। আমি ধরেন একটা ওই যে বিশেষ করে ওই যে একজন ব্লগার ছিল দেশি পোলা, ওর নামটা অনুসরণ করে আমি জাহাজি জাহাজি পোলা নামটা ইউজ করি। এবং ওখানে ধরেন টুকটাক লেখালেখি শুরু করি। তো ওদের তো বিভিন্ন মডারেশন ছিল। ফার্স্টে তো হচ্ছে যে সেফ, সম্ভবত সেফ ছিল, সেফ ব্লগার বা সামথিং এরকম, যে প্রথম পাতায় লেখা আসার ব্যাপারটা। তো ওই মাত্রাটা অতিক্রম করার পর আমি লেখালেখি কয়েকটা ভালো লেখা লিখি। তো আমার কাছে মনে হয় আমি খুব বেশি যে লিখছি ব্লগে ওরকম না, মানে আমার চার মনে হয় খুব ভালো 4-5টা লেখা ছিল ওখানে।
তার মধ্যে দুইটা লেখা স্টিকি ছিল। তো ওই দুইটা লেখা স্টিকি পোস্ট হওয়ার কারণে আমার মানে আমাকে হচ্ছে লোকজন একটু চেনা শুরু করছে। আর তার মধ্যে আরেকটা ব্যাপার যেটা ছিল যে আমি একটা লেখা লিখছিলাম যেটার কারণে আসলে ডানপন্থী লোকজন আমাকে বেশি চিনে। সেটা হচ্ছে আস্তিক নাস্তিকের যে ক্যাচালটা, ওইটা একটু ভয়ঙ্কর ক্যাচাল ছিল যে ওখানে আমি ঢুকতে চাইতাম না। কিন্তু ধরেন একজন, ধরেন আমি অত প্র্যাকটিসিং মুসলিম না, বাট আমার ভিতরে, আমি তো একটা গ্রামের সাধারণ ফ্যামিলি থেকে আসি, তো আমার কাছে জিনিসটা বাজে লাগতো যে মানে এইভাবে এত রুডলি আক্রমণ করতেছে। তো ওইটারই একটা মানে একটা এটাকে কি বলে, ওদের কি মানে ধর্মকে মানে ডিফেন্ড করে আমি একটা গল্প লিখি। তো ওই গল্পটা এত ফেমাস হয়, তো ওই কারণে আবার ডানপন্থী বা হচ্ছে ইসলামপন্থী বা যারা মানে ধর্ম বিশ্বাস করে আর যারা ধর্ম বিশ্বাস করে না, তো ধর্ম বিশ্বাসী লোকজন বা ধর্ম ওই ওই দুই সাইডেই আমার নামটা মানে লোকজন আমাকে চেনা শুরু করে। তো বেসিক্যালি ওই কয়টাই ব্লগের দিন, ওই কয়টাই। তারপরে ধরেন ওখান গল্পের থেকে নামটা কি ছিল? উম, নাস্তিকতাময় আমার একদিন, আচ্ছা। হুম। ওই লেখাটার নাম ছিল নাস্তিকতাময় আমার একদিন। পরে ওখান থেকে পরে আমি আহ, উম, দুই হাজার এগারো বারোর দিকে, এগারোর দিকে বা বারোর দিকে আমি বুঝতে পারি যে এই কোর্সটা আসলে মানে খুব একটা ঝামেলাপূর্ণ দিকে যাচ্ছে। তো তখন থেকে আসলে আমি আস্তে আস্তে মানে ব্লগ থেকে নিজেকে সরাই আমি ফেসবুকে চলে আসি। তো তখন থেকেই ধর আমি ফেসবুকে এসে লেখালেখি করার একটা মানে লেখালেখি শুরু করি। আর ব্লগে ধরেন অনেকের সাথেই পরিচয় হয়েছে। তার মধ্যে মানে যার কথা না বললেই না, বুয়েটের একটা বড় ভাই, উনি ছিল নষ্ট ছেলে, ওনার আইডি ছিল নষ্ট ছেলে অনেক। উনি আমারও 2 বছর আগ থেকে ব্লগিং করতো। তো ওই ভাইকে পাইছি। ইউ ক্যান বিলিভ ওই ভাইয়ের সাথে আমার 2-4 দিন মানে আমি দেশে থাকলে আমার সাথে মানে আমার আর ওনার প্রায় প্রতি সপ্তাহে দেখা হয়। উনি ঢাকায় জব করে। মানে ওনার সাথে আমার মানে ওই একটা ব্লগার আছে যার সাথে আমার মানে পার্সোনাল লাইফে মানে টিল নাও, এবং এই আন্দোলনের সময় আমরা দুজন একসাথে ছিলাম। মানে আমরা দুজন মানে একসাথে মুভমেন্ট গুলাতে আমরা জয়েন করি। আচ্ছা। এই তো হচ্ছে ব্লগের শাহবাগের অবস্থা। সময়ে ওদের আওয়ামী লীগের যে ফ্যাসিবাদের যে উত্থান, সেই সময়টা কিরকম ভাবে দেখছেন? যে আহ, মানে সে সময় তো সবাই অ্যাকচুয়ালি মোটামুটি। আমি, হ্যাঁ, শাহবাগের ব্যাপারটা হয়েছে কি এখানে, মানে আমি কনফেস করতে অসুবিধা নাই যে মানে আমি বুঝতে, আমি আর আমার আমার মানে বাংলাদেশের পলিটিক্যাল যত ইস্যু ঘটে বা যত কাহিনী ঘটে, আমি আর আমার ওই বুয়েটের বড় ভাই উনি আর আমি কিন্তু ডিসকাস করি। মানে আপনারা হয়তো আপনাদের নিজেদের মধ্যে করেন, তা আমার ডিসকাসের জায়গা হচ্ছে বড় ভাইটা। তা আমি আর উনি কিন্তু সবসময় একটা ডিসকাশনের মধ্যে থাকি। তো তো বড় ভাইয়ের সাথে আমি যখন এই মুভমেন্টটা শুরু হয় তখন আমি চিটং এ, উনি চিটং এর ছিল, ওনার বাসা উনি চিটং এ ছিল। তো উনি আর আমি দেখা করি এবং আমরা কিন্তু শুরুতে এখানে জয়েন করি। মানে আই কনফেস ইট, আমরা এখানে জয়েন করি। বা আমরা যদিও বুঝতেছিলাম যে এটা একটা পিছনে একটা মাস্টার একটা 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 উদ্দেশ্য আছে, কিন্তু মানে উপরে যে মানে সাধারণ কজ সেটাকে আমরা সাপোর্ট করি, এবং সাপোর্ট করার কারণে আমরা দুইজন মিলে ওখানে জয়েন করি। জয়েন করার মানে কিছুদিন ঠিক আছে আমরা জয়েন করি, করার পরে আমরা ঢাকায় চিটং এ জয়েন করি। ঢাকায় এসে কিছুদিন দেখি, কিন্তু একটা সময় এসে যে তখন মানে আমি কোর্স আমার আমার আমি যে কোর্সে ব্লগিং শুরু করছি, আমি আমার কোর্সটা আমি হারাই ফেলি। হারাই ফেলার কারণে হচ্ছে যে তখন শাহবাগীদের কাছে আমার একটা জনপ্রিয়তা তৈরি হয়। এখন জনপ্রিয়তা তৈরি হয় মানে ওই শাহবাগের পক্ষে লেখার কারণে এখন আমার যে প্রবলেমটা হয়ে যায় যে আমি আর মানে আমি বুঝতেছি যে আমি ভুল পথে আছি, কিন্তু আমি এখান থেকে বেরোতে পারতেছি না, কারণ আমার চারপাশে সব ওরা। কিন্তু মানে একটা সময় আমি ওই ভাইয়ের সাথে কথা বলি যে ভাই আমি তো মানে এটা আমার কাছে আর ভালো লাগতেছে না। এখন মানে এখন এখান থেকে মানে তখন আপনারা জানেন যে মানে কি ধরনের একটা মানে ওরা কি ধরনের একটা আক্রমণ করতো, ব্যক্তিগত আক্রমণ, ইভেন অনেক ব্লগার খুনও হয়ে গেছে এই কারণে। তো কিন্তু একটা সিপি সময় গ্যাংয়ের মানে আমি, আক্রমণ করতো, সিপি গ্যাং নামে গালি দিত, হ্যাঁ হ্যাঁ আপনাকে হ্যাঁ করতো। হ্যাঁ হ্যাঁ। একটু আপনার তো আওয়ামী মানে লীগের বাইরে বললেই আপনার ই করতো। মানে আপনি বিএনপি বা কোনো পক্ষ থেকে, নিরপেক্ষ পক্ষ থেকে আপনি বলতে পারবেন না, ইউ হ্যাভ টু না, বি। বলতে আপনি পারবেন না। আওয়ামী লীগই হইতে হবে, না হলে আপনি ছাগল, না হলে আপনি মানে এরকম। হুম হুম হুম। তো একটা সময় মানে এসে যে মানে আমি আহ, মানে আমি এই জিনিসটা চিন্তা করি যে আমি এতদিন ধরে লিখছি যে হ্যাঁ আমি কিন্তু এটা, আমরা কিন্তু ডিসকাস করছি যে এখানে কিন্তু আমরা গেলে আলটিমেটলি এখানে আওয়ামী লীগ এখানে বেনিফিটেড হবে, কিন্তু ওই যে মানে আবেগ, যেটা সবাই যে ভুলটা করছে আমরা ওই ভুলটা করে ফেলি। কিন্তু একটা সময় মানে আমরা এই জিনিসটা থেকে বের হয়ে চলে আসি।
এবং সেটা ঘোষণা দিয়ে যে আমি আমার মাথা আমি কারোর কাছে বন্ধক দিব না, আমি না, যেটা সেই সময় সত্যি গোটা বুঝি। দেশই তো রাজাকারের বিচার চাইছে, এটাতে মানে হুম ভয় হুম। ভয় পাওয়ার বা ই হওয়ার অস্থির হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ এটা ব্যবহার করছে আমরা জানি। আমি যেমন আমি শাহবাগী ছিলাম, তো আমরা প্রথম 2 সপ্তাহে বুঝে গেছি যে এটা যখন আওয়ামী লীগ দখল করছে। হ্যাঁ, আমি রাইট ঠিক রাইট তখন রাইট। থেকেই, আমি শাহবাগে যদিও ছিলাম, অলওয়েজ আমি অ্যান্টি আওয়ামী লীগ ছিলাম। শাহবাগে বৈশাখী আওয়ামী লীগের গালি দিছি, এবং মানে ওই মোমেন্ট থেকে ইভেন আমার মনে হয় যে 5 তারিখ যখন থেকে শাহবাগ শুরু হয়েছে তখন থেকে আওয়ামী লীগের গাইলে, কারণ আওয়ামী লীগরে তো আমি মানে শুরু থেকে, জীবনের শুরু থেকে গাইলিতেছি। তো এটাও যারা আবার শাহবাগী, মানে অরিজিনাল আমি শাহবাগী, তারা ভয় পাইতো, কারণ হলো আমি তো একদম ট্রু একটা প্যাশনের জায়গা থেকে বলতেছি। হুম হুম আর হুম। ওরা তো হলো আওয়ামী লীগরে সাপোর্ট করার জন্য শাহবাগ করে। তো যাই হোক, এটা নিয়ে বহু ক্যাচাল হয়েছে, বহু কিছু হয়েছে। তো ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ, ব্যাপার না, পরে ওটা ওখান থেকে মানে ব্যাক করে চলে আসি। এবং যেদিন আমি মানে ফেসবুকে আমি এই জিনিসটা রিভিল করি যে না আমি আর এটার পক্ষে নাই, আমি ওদিন মানে আমি যে কি পরিমাণ আক্রমণের শিকার হয়েছে এবং আমি কি পরিমাণ আইডি ব্লক করছি, ওই মানে ব্লক গুলো এখনো আমার ব্লক লিস্টে আছে। হিউজ, অনেক বড় লিস্ট। তো আচ্ছা। ওইখান থেকে ওই যে ছুটে আসছি, তারপর থেকে আমার মানে আমার চিন্তার যত জগৎ চেঞ্জ হয়ে গেছে। মানে আমি ওখান থেকে বের হয়ে আসার পরে আমার কাছে সবসময় একটা মানে আমার কাছে তখন গোলামের মতো লাগতো নিজেকে, যে আমার চিন্তাটা আমি বন্ধক দিয়ে দিছি কারো কাছে। হুম কিন্তু হুম। ওখান থেকে ব্যাক করার পর থেকে টিল নাও আমি মানে আমি কখনো মাথা ঝুঁকে মানে আমি কোনো কিছু লিখিনি, কারো কাছে দায়বদ্ধ করে আমি লিখিনি। আমি যা লিখছি, আমি যেটাকে সত্য মনে করছি, আমি যেটাকে বিশ্বাস করছি, আমি সেটাই লিখছি। কিন্তু ওখানে থাকা অবস্থায় আমার কাছে আমি এই জিনিসটা পাইতাম না। আমার কাছে এই হাহাকারটা সব সময় লাগতো যে আমি যা বিশ্বাস করতেছি, যা বুঝতেছি, আমি এটা লিখতে পারতেছি না। মনে হচ্ছে আমি এটা লিখলে আমাকে এটা নিয়ে মানে কোশ্চেন করা হবে, আমি এটার জন্য বিপদে পড়বো। এই ধরনের আচ্ছা। ব্যাপার ঘটে গেছে তখন। হ্যাঁ। না, এটাই তো আসলে জাহাজি ভাই, এটাই তো ধরেন একজন মানে ফ্যাসিস্ট এনাবলারের সাথে একজন সাধারণ চিন্তা ভাবনা বুদ্ধি বা বিবেক সম্পন্ন একজন মানুষের পার্থক্যটা তো এখানেই, যে যারা সেই সময় জি যারা জি। বাংলাদেশের যে পোলারাইজেশনটা সেই সময় যারা করেছে, এই যে না তুমি আমাদের সাথে না থাকা মানেই, তুমি আমাদের বিরুদ্ধে প্রশ্ন করা মানেই তুমি তুমি রাজাকারদের আমাদের ছেলে। শত্রু, হ্যাঁ। রাইট। রাইট। এই যে পোলারাইজেশনটা, এইখান থেকে মানে একজন স্বাভাবিক চিন্তা ভাবনা সম্পন্ন মানুষ মানে তার একজন, আপনাকে এটার জন্য খুব শিক্ষিত বা খুব ইন্টেলেকচুয়াল হইতে হবে এমন তো না, না একজন না, ওরকম সাধারণ চিন্তা ব্যাপার ভাবনা। না। রাইট। যে কোনো মানুষের মাথাতেই তখন এটা স্ট্রাইক করার কথা। এবং এন্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট আপনি যে এই যে অনেস্টিটা, আপনি যে বললেন যে হ্যাঁ আমি গিয়েছিলাম, বাট যাওয়ার পরে আমাকে একদম খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যেই মনে হয়েছে যে না দিস ইজ নট হাউ ইউ ডু ইট। এখানে জিনিসটা মানে এইভাবে, এটা মানে এই যে ফ্যাসিজমটাকে বাংলাদেশে যে তৈরি হলো, এটার পিছনে তো শাহবাগের একটা বিশাল ভূমিকা ছিল। এখন এটা অনেকে, এই জি জি জি, শিওর, রাইট, অনেকে কন্টিনিউ সেটা করেন। বুঝে তখনই বের হয়ে এসেছে। যারা বের হয়ে আসে নাই, যারা থেকে গেল, তারাই আলটিমেটলি গত 15 বছর একদম দুধ কলা দিয়ে পুষে পুষে এই ফ্যাসিজমটাকে বড় করলো বাংলাদেশে। বড় করছে, রাইট 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 রাইট। আমি খুব মানে লাকি ফিল করি যে মানে আমি ধরেন খুবই সাধারণ একটা মানুষ, কিন্তু বাংলাদেশের এই রাজনীতি, এই যে মানে একটা ধারা, একটা স্রোত, এই স্রোতের সাথে মানে একদম ধরেন শুরু থেকে আমি থাকতে পারছি। মানে আমি হয়তো ওভাবে অ্যাক্টিভলি থাকি নাই, বাট তারপর আমি যে এই স্রোতের মানে স্রোতটাকে ম্যানুভার, স্রোতের যে দিক এর সাথে যে আমি মানে মানে আমি যে ছিলাম, এই জিনিসটা মাঝে মাঝে আমার ভালো লাগে। এবং ফাইনালি আমরা জিতছি ভাই, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ। আচ্ছা জাহাজি ওটাই ভাই, দৌড়াইতে আপনার পারছে। আপনার আপনার যেই আম, মানে কথা, সেই কথাতেই আমি একটু ফেরত আসি। সেটা হলো যে আপনি বলতেছেন আপনি ইন্টেলেকচুয়াল না, বাট আপনি ভালো লেখক। তারপর আপনি এবার মানে আমি তো আপনার অবজার্ভ করছি, আমরা সবাই আপনার লেখা পড়ি, আপনি জানি যে আপনি একটা নিজেই একটা, আপনি জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয় একজন ফেসবুকার এবং ব্লগার ছিলেন। আপনার নিজেই চিন্তা করতেন তো। আপনারা কিভাবে দেখছেন যে এই যে মানে শাহবাগ হলো, তারপরে যে আহ, আমরা নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করলাম, ধীরে ধীরে ফ্যাসিস্ট বিরোধী একটা মানে মুভমেন্ট হলো। প্রথমে যখন আপনার মনে থাকার কথা 2013-14-তে আওয়ামী লীগের জয় জয়কার ছিল, অত্যন্ত অল্প কিছু মানুষ, আপনি একজন, আমি একজন, তারপর এরকম আরো বেশ হাতে গোনা কিছু মানুষ ছিল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লিখতো। তারপর আস্তে আস্তে আমাদের পোর্শনটা বাড়তে থাকলো। আপনি কিভাবে দেখছেন এগুলা, মানে এই সময়টা 2014 থেকে 2000 ধরেন 2020-21 এই সময়টাতে?
আচ্ছা, 14 সালের নির্বাচনে যে 5ই জানুয়ারির নির্বাচন, 5ই জানুয়ারি 5ই জানুয়ারিতে আমি ছিলাম হচ্ছে শিপে। আমি মানে জাহাজে ছিলাম তখন। আমি হচ্ছে, হ্যাঁ, আমি শিপে ছিলাম। আমি 13 ডিসেম্বরের শিপে জয়েন করি। 14-র ওই মানে নির্বাচনের ওই কাহিনী আমি হচ্ছে জাহাজে বসেই দেখছি। তো জাহাজে বসে দেখছি। তারপরে ধরেন যে শাহবাগের যে ব্যাপারগুলা, আমি গ্রামে যাই বা গ্রামের মানুষের সাথে মিশি। বিশ্বাস করেন শাহবাগের তারা যে ব্যাপারগুলো ওগুলা শহর কেন্দ্রিক। ওগুলা কিন্তু ধরেন গ্রামের মানুষকে ওগুলা কোনো কিছু, ওদের নাস্তিক্যবাদ, ওদের এটা সেটা ইসলাম, ওগুলা কিন্তু গ্রামের মানুষকে কখনোই মানে ছোঁয় নাই। ওরা ধরেন শহরে মানে পড়াশোনা করা মানুষের মধ্যে ওই ধরেন একটা, আমার কাছে মনে হয়েছে ওরা একটা বয়ান তৈরি করে এবং ওটার উপরে ওরা মানে রাজত্ব করে, যেটার কোনো মানে গ্রামের মানুষের বা যে মানে গ্রামের কাজ করতেছে ওর কোনো ভূমিকা নাই। ও কি চিন্তা করলো না করলো, কি বিশ্বাস করলো না করলো, ওগুলার কোনো ভ্যালু মানে নাই। তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে না, এরা মানে যে ইয়েতে ওরা মানে ন্যারেটিভটা দাঁড় করাইছে ওইটা আলটিমেটলি সাস্টেন করবে না, কারণ দেশের মানুষ এগুলো বুঝে না। ওরা যে যে ভাই রাশেদ ভাই মনে হয় বোর হচ্ছে। রাশেদ ভাই, আপনি বোর না, হচ্ছেন? রাশেদ ভাই না জিজ্ঞেস না না, করবে কি বলেন? সামনে। হ্যাঁ, না না, বোর বলতেছি। হয়ে না ভাই, হ্যাঁ, সরি। না 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 তো না, কি পরে বলেন, বকা নাই। না 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 বলতেছি। তো পরে না না, হচ্ছে 14 নির্বাচন গেল। তো আমি তো মানে আমি অ্যাকচুয়ালি ওই শাহবাগ থেকে বের হওয়ার পর থেকে আর আমাকে মানে আমি আমি যেটা দেখছি বা বিশ্বাস করছি ওভাবেই আমি লিখছি। আর নির্বাচনের পরে 14 নির্বাচন গেল। 15 সাল আমার লাইফের একটা বাজে সময়। তারপরে আমি ধরেন 15 ডিসেম্বর আমি সিঙ্গাপুরে একটা কোম্পানিতে চলে যাই। তো তখন হচ্ছে আমি মানে অনেকটা মানে দেশ থেকে দূরে। তো মোস্ট অফ দা টাইম আমি তখন হচ্ছে একটু শিপেই বেশি সময় থাকতাম। ফিনান্সিয়াল ঝামেলা টামেলার জন্য আমার একটু মানে একটু সার্ভিস গুলো লম্বা ছিল। তো তখন ওই আপনারা যা দেখছেন ভার্চুয়ালি বসে আমারও তাই দেখা। তো 18 নির্বাচনে যেটা হয়েছে, আমি তখন হচ্ছে আমার জাস্ট নির্বাচনের আগে আমি হচ্ছে বিয়ে করি। তো বিয়ে করি আহ 18, হ্যাঁ, বিয়ে করি 31 তারিখ বোধহয় সম্ভবত নির্বাচনটা ছিল ডিসেম্বরে। তা আমি বিয়ে করি, 30 বিয়ে ডিসেম্বর, করে 30, হচ্ছে 30 ডিসেম্বর, 30 ইয়েস। ডিসেম্বর আর হ্যাঁ, 14 ডিসেম্বর আমার বিয়ে ছিল। তো আমার ওয়াইফকে আমি আমার ঢাকায় রেখে আমি খুব এক্সাইটেড, আমি ভোট দিতে যাব। আমি মানে আমার ভোট রেখে আমি গ্রামে চলে গেছি। আমি গ্রামের ভোট, আমি গ্রামে চলে গেছি। তো গ্রামে যাওয়ার পরে আমি মানে আহ, মানে বুঝতেছিলাম যে ঝামেলা একটা কিছু আছে। তো তারপরেও মানে আমাদের এলাকায় আমার বাবা একজন সম্মানিত মানুষ। তো মানে আওয়ামী লীগ আমাদের ফ্যামিলির উপরে ধরেন একটা বিএনপি ট্যাগ আছে। যে ট্যাগ আছে বলতে আমাদের একজন রিলেটিভ হচ্ছে আমাদের এমপি। এমপি সাহেব আমাদের লতায় পাতায় আত্মীয় হয়, উনি আমাদের বাড়িতে আসতো। মানে 96, 2001-এর ওই সময়গুলাতে। তো ওই কারণে আমাদের একটা মানে ফ্যামিলির একটা ট্যাগ পড়ে গেছে যে বিএনপি পন্থী ফ্যামিলি। তো তারপরও ধরেন যে টু বি অনেস্ট আমাদের এলাকায় আমাদেরকে কেউ কিছু মানে 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 ফেস টু ফেস হার্ম কখনো কেউ করার সাহস পায়নি। তো আমি আর আমার বাবা হচ্ছে সকাল ভোরে উঠে আমরা নির্বাচনে ভোট দিতে গেছি 18 সালের। হ্যাঁ, একদম ভোরে ভোরে আমি আর বাবা রওনা দিছি মনে হয় 9টা, সাড়ে 9টা বা 10টার দিকে। তো যাইতে যাইতে হেঁটেই যাইতেছিলাম। তো আমার এক দুলাভাই আছে, উনি আওয়ামী লীগ করে, উনি আমাকে ফোন দিচ্ছে। ফোন দিয়া বলতেছে, এই তোমরা কোথায়? আমি বলছি যে দুলাভাই আমরা তো ভোট দিতে যাইতেছি। তো বলতেছে, হুদাই যায় লাভ কি, বাসায় চলে যাও, ভোট যা হওয়ার রাতে হয়ে গেছে। তা আমি আব্বারে কইলাম, আব্বা ওই যে দুলাভাই তো ফোন দিছে, হ্যাঁ কি কইতাছে, ভোট দিয়া তো লাভ নাই, ভোট তো নাকি রাতে বাক্স টাক্স ভরে লাইছে। তা বাবা বলতেছে যে না চল, তারপরে চলো যাই, যাই দেখি ঘটনা কি। তো আমরা গেছি, যাওয়ার পরে তখন মানে মাঠ টাট ফাঁকা, লোকজন কিছু আছে নাই এরকম। তো আমি আর আমার বাবা যাওয়ার পরে আমাদের এলাকার মানে ওইখানে যে মানে আওয়ামী লীগের যে লোকগুলা থাকে আর কি, তো উনি বলছে যে ইঞ্জিনিয়ার সাহেব, আমার আব্বারা বলতেছে ইঞ্জিনিয়ার সাহেব আইসে, ইয়া দে সিল মানে ইয়ে দে, এটা কি বলে, ব্যালট দে। তো ব্যালট দিছে। তো বলতেছে যে ভাই আপনি যান ভোট দেন, সমস্যা নেই, আপনি ভোট দিন। আমার আব্বাকে একটা ব্যালট ধরা দিছে, আমাকে একটা ব্যালট ধরা দিছে। তো আমরা যে ভোটটা দিয়া মানে ইয়ার ভিতরে রেখে আমরা চলে আসি। তো আমার আব্বা মানে ওই লোকের যে মানে আমি চাচা বলি আর কি, আওয়ামী লীগের যে লোক, তো আমার চাচা আমার আব্বারা কইতেছে যে ভাই তো লাভ নাই, এগুলা তো সব মানে ঘটনা হয়ে গেছে, মানে আইসেন ভোট দিয়েছেন, চলে যান বাসায়, সমস্যা নেই। তো আমরা চলে আসি। তো আসার পরে তো শুনি যে এই মানে আমি মানে ফার্স্ট এই জিনিসটা হয়তো আমার কাছে মিথের মতো লাগতো, কিন্তু যেহেতু আমার দুলাভাই মানে আওয়ামী লীগ মানে আমার ফুফাতো বোনের জামাই উনি, উনি যেহেতু আওয়ামী লীগ করে এবং মানে লোকাল আওয়ামী লীগার,
উনি আমাকে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই বলতেছে যে রাতে ভোট হয়ে গেছে। তখন আমি মানে জিনিসটা বুঝে লেছে, তো ঘটনা ঘটে গেছে। তো এই তো ফাইনালি আপনারা তো জানেন কি ঘটছে। আচ্ছা রাশেদ, তুমি জিজ্ঞেস করো। লেটস স্টার্ট জুলাই আন্দোলনের ভাই, যেটা শুনি। আপনি ওকে তো ভাই। ঢাকায় ছিলেন আন্দোলনের সময়। তো আপনি এই কোটা বিরোধী আন্দোলনের শুরুটা নিজে নিজে কিভাবে দেখছেন, আর আপনি জড়ালেন কিভাবে? মানে রাস্তায় আপনি জড়ালেন কিভাবে এই 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 আচ্ছা কাজের সাথে? আচ্ছা, এটার ব্যাপার হয়েছে মানে আমি হচ্ছে ঢাকা মানে সাইন অফ করে আসছি গত বছর মার্চের দিকে, মার্চের লাস্টে বা এপ্রিলের ফার্স্ট উইকে আমি দেশে আসছি। মানে আমার একটা মানে বিভিন্ন কারণে আমার একটা প্রফেশনাল এক্সাম দেওয়া হয়নি। তো মানে সিঙ্গাপুরে দিব ভাবছি, বাট মানে বিভিন্ন টাকা পয়সা এটা সেটা প্রবলেম, ফ্যামিলি প্রবলেমের কারণে আর ভাবলাম যে না, দেশেই দিই, বাচ্চা হয়েছে, বাচ্চাকে সময় দেই। আর পড়াশোনা একটু হয়তো এখানে 6 মাস বেশি লাগবে, আমি বাংলাদেশে এই এক্সামটা ক্লিয়ার করি। তো সেই জন্য আমি আহ, দেশে চলে আসি। তো দেশে আইসা মানে আমি হয়েছে এটা আমাদের এটা জাহাঙ্গীর ভাই, এটাকে চব্বিশ চব্বিশ সালের মার্চের কথা বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 24 সালের মার্চের। 24 সালে, ওকে। 24 সালে আসছে। তো আমি হচ্ছে আপনার আমাদের একটা মানে থাকার জায়গা, এখন বাসায় থেকে তো ভাই পড়ালেখা হয় না, বাচ্চা ডিস্টার্ব করে বা পড়াশোনার ওভাবে পরিবেশ পাওয়া যায় না। আমি আমাদের হচ্ছে মার্চেন্ট মেরিনার্স অফিসার্স অ্যাসোসিয়েশনের একটা মানে গেস্ট হাউস ছিল তখন, হচ্ছে এটা ইস্কাটনে, ইস্কাটন গার্ডেন রোড, এই লেডিস ক্লাবের অপোজিটে। তো ওখানে হচ্ছে ওদের একটা গেস্ট হাউস আছে, আমরা ফ্রেন্ডরা মিলে ওখানে উঠে গেছি, পড়াশোনা একসাথে পড়াশোনা করব। তো লাকিলি এটা হচ্ছে শাহবাগের কাছে। তখন তো আর এভাবে ভাবিনি। তখন আমি মানে হচ্ছে ওখানে উঠে পড়াশোনা করতেছি, বাট একরকম ভাবে, বাট ওই সবসময় যেটা হয় পলিটিক্স এর দিকে একটা নজর থাকে। আচ্ছা, পোলাপাইন শাহবাগের কোটা আন্দোলন করতেছে। তো ভাইরা ফোন দিলাম, ভাই আবার মানে ওই যে বুয়েটিয়ান ভাইয়ের কথা বলছি, আতিক ভাই, নষ্ট ছেলে, ব্লগার আইডি। তোরা বললাম যে ভাই তো আবার তো মনে হয় জমা যাইতেছে। তো কইতেছে ধুর বেটা, এগুলা এগুলা মানে নিশ্চয়ই আওয়ামী লীগের একটা চাল টাল হবে, এগুলা মানে কোনো ইয়া না এগুলা, এরকম একটা ধারণা ছিল। তো মানে এর মধ্যে যে দিন মানে হচ্ছে এর মধ্যে তো আপডেট রাখতেছিলাম, পড়াশোনা করতেছিলাম, রাস্তায় যাচ্ছিলাম না ওভাবে। ঢাকা ইউনিভার্সিটি এত কাছে, মানে এখন আমার আফসোস হচ্ছে যে আমি চাইলে একটু হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে যে দেখে দেখে আসতে পারতাম যে কিভাবে কি হচ্ছে, কিন্তু আমি কেন জানি যাই নাই। আমার কাছে মনে হচ্ছিল হয়তো এটা কোনো একটা ছদ্মবেশী আন্দোলন বা সামথিং এরকম কিছু একটা। তবে ওই একটা যে মৌলিক পার্থক্য আমি খেয়াল মানে করতেছিলাম যে শাহবাগের কারণে যে ভয়টা পাইতেছিলেন যে শাহবাগে গিয়ে একবার মানে চুন খায় মুখ পুড়ছে, এখন আবার কি হ্যাঁ হয়। হ্যাঁ, না না, এর চেয়ে বড়, হ্যাঁ। হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল। তারপর আমার কাছে মনে হচ্ছিল যে সামহাউ দে উইল ম্যানেজ, তারা এটা ম্যানেজ হুম। করে নেবে। আর দ্বিতীয়ত হয়েছে যায়া পুলিশের পিটাপাড়া খামো, এখন তো বাপ টাপ হয়ে গেছে, এখন মনে করেন যে হুদাই ভার্সিটিতে যাওয়ার দরকার, মানে যাই নাই আর কি, সামহাউ যাই নাই। তো কিন্তু মানে একটা পার্থক্য আমি মনিটর করতেছিলাম যে এবার কিন্তু তারা ওই যে শেখ হাসিনার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, বৈষম্য, মানে এরা কিন্তু এই স্লোগান গুলো দিচ্ছিল না। আমি ওইটা মানে আমার কাছে মনে হচ্ছে আমি এটা পাই নাই। তো আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো এটা অর্গানিক কিছু হইতে পারে। তারপরে মনে হচ্ছে যে ওই নুরু তো নুরু তো এখানে মানে ইয়া জবাই হয়ে গেছে, তো এদেরকে, এরা তো বাচ্চা বলা হয় না, এরাও সামহাও এখানে মানে ওভাবে আমার মানে ওইটা আমার ফার্স্টে কিন্তু ওভাবে আমি নোটিস করি নাই। কিন্তু আহ, মানে যেদিন ওই শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বললো, এটা মনে হয় চায়না সফর, বা হ্যাঁ চায়না সফর সম্ভবত, হ্যাঁ চায়না সফর করে এসে বা হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ। আপনার মিউট এটা করেন। এটা ওই যে সফর থেকে আসার পরে। সংবাদ হ্যাঁ, সম্মেলনে আসার বলতেছিল। পরে আমি হ্যাঁ। মানে তবদা খেয়ে গেলাম। তো আমি মানে রিকল করতেছিলাম যে সেম জিনিসটা মতিয়া চৌধুরী হচ্ছে সংসদে বলছিল, সেম রাজাকারের বাচ্চা এটা সেটা বলতেছিল দুই তখন হাজার একটা আঠারো মানে হ্যাঁ তখন একটা কিন্তু মারাত্মক প্রতিক্রিয়া হয়েছে। তো প্রতিক্রিয়া হওয়ার পরে আমি ভাবতেছিলাম shit, এখন তো একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থেকে এই কাহিনী হয়ে গেছে, এটার কি কোনো রিয়াকশন দিবে কিনা। তো তখন বোধহয় আমি পড়াশোনা করতেছিলাম, কিছুক্ষণ পর পর ফেসবুকে ঢুকতেছিলাম, হঠাৎ করে দেখি যে ঢাকা ইউনিভার্সিটিতে মিছিল শুরু হয়ে গেছে, মানে রাত্রে 12টা বা 1টা সামথিং এই সময়। আপনারা কি যখন শুনতে এই মিছিল, পাচ্ছিলেন যখন জাহাজি না ভাই না না রাস্তায় যখন মিছিল নামলো, আপনারা, কারণ আপনারা তো খুব কাছেই, আপনাদের লোকেশনটা তো খুব না কাছেই, না, আপনারা হ্যাঁ, কি কিছু শুনতে পাচ্ছিলেন? না না না, কারণ হচ্ছে আমরা হচ্ছে আপনার শাহবাগ বাংলা মোটরের মাঝখানে হচ্ছে আপনার ইস্কাটন গার্ডেন রোড। তো আচ্ছা, এটার আরো রাইট। ভিতরে মিডলে রাস্তাটা অনেক লম্বা, ওই যে হলি ফ্যামিলি বা হলি ফ্যামিলি মেডিকেলের কাছাকাছি আচ্ছা। অনেকটা। হুম, হুম।
তো আমরা ওটা শুনতে পাই নাই, বাট মানে আমি ফেসবুকে ভিডিও গুলা দেখতেছিলাম, এবং যখন আমি দেখছি যে মানে ওরা স্বৈরাচার ট্যাগটা দিয়ে দিল, তখন আমি মানে মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে যে শিট, এখানে তো খেলা জমে গেছে। কারণ আমি এতটুকু জানি, ধরেন আমার ওয়াইফ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, বা ধরেন আমি ঢাকায় মোস্ট অফ দা টাইম ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে আমার যাতায়াত বা ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে আমার একটা মানে আমার একটা ধারণা একটু উঁচু টাইপের, বা আমার আতিক আতিক ভাই ছিল, আতিক ভাইয়ের সাথেও ধরেন বিভিন্ন আন্দোলন সংগ্রামের বইয়ের ঢাকার যে অবদানগুলো, ওগুলো আমি মোটামুটি জানতাম। জানার কারণে আমি একটা জিনিস ফিল করতেছিলাম যে এখন যে ট্যাগটা ইউনিভার্সিটির পোলাপাইন দিছে, হাসিনা এটা জীবনে মুছতে পারবে না তার গায়ে থেকে। যেহেতু মানে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা তাকে সরাসরি স্বৈরাচার ট্যাগ দিয়ে দিছে, এটা হচ্ছে এমন একটা ট্যাগ, এটা অমোচনীয়, এটা সে কখনো মানে সেই গায়ে থেকে এটা মুছতে পারবে না। এবং এখন খেলা শুরু হয়ে গেছে, মানে মূলত আমার কাছে মনে হচ্ছে ওই দিনই খেলা শুরু হয়ে গেছে। তো ওইটা আমি আমার সাথে সাথে আমার যেটা করি, কোনো একটা কিছু আমাকে মানে পোক করলে আমি আমার বড় ভাইয়ের ফোন দিয়ে আমি এটা নিয়ে ডিসকাস করি। ওনার সাথে আমি এটা নিয়ে কথা বললাম যে ভাই ঘটনা তো এরকম হয়ে গেছে। তো বলতেছে দেখ, অবজার্ভ কর। তো ওরকম গেল, ওরকম যাওয়ার পর বললাম না আমি অনেক কিছু মানে এখন তখন একদম কিন্তু আমি প্রত্যেকটা আপস এন্ড ডাউনস আমি ফিল করছি, কিন্তু এখন অনেক কিছু আমাকে হয়তো ওই ক্যালেন্ডার দেখে দেখে মনে করতে হবে, বা অনেক কিছু আমার মাথা থেকে চলে গেছে। তো না, ওই আপনি বলতে ঘটনার পরে, বলতে থাকেন, বললেন মাথায় এসে করবে, বলেন বলেন। হ্যাঁ, তো ওই ঘটনার পরে হচ্ছে যে আহ, মানে তারপরে তো মানে ওই যে ছাত্রলীগ যথেষ্ট রাজাকারদের বাচ্চাদেরকে তারা ওই যে ওবায়দুল কাদেরের ওই জিনিসগুলা। তো ফার্স্টের দিকে যে জিনিসটা হয়েছে, আমি ওই আমার তখন হচ্ছে এক্সাম চলতেছিল, আমার এক্সাম চলতেছিল, এক্সাম চলার কারণে আমি আসলে মানে রাস্তায় যাইনি। আমি কারণ আমার পড়াশোনার একটা প্রেশার আছে, আমার পরীক্ষা পিছাবে কি পিছাবে না তার একটা ব্যাপার আছে। আমি হচ্ছে তখন অনলাইনেই অ্যাক্টিভ ছিলাম, মানে অনলাইনে লেখালেখি বা গতি প্রকৃতি আমি অনলাইনেই দেখতেছিলাম। অনলাইনে দেখার পর হচ্ছে আহ আপনার মারামারিটা ভাই কবে লাগলো, মানে যেদিন মানে ওই আবু সাইদের মৃত্যু, আবু সাইদের সতেরো মৃত্যুটা। 17ই অগস্ট, হ্যাঁ, 17ই জুলাই, 17 জুলাই। 17 জুলাই। জুলাই 17 তারিখে। হ্যাঁ, আবু সাইদের হত্যাকাণ্ডের পরে, এবং বিশ্বাস করেন যে ওর মানে দুই হাত ধরেন প্রসারিত হওয়ার ছবিটা সবাইকে নাড়া দিছে, তখন মানে আমার স্বাভাবিকভাবে আমাকেও নাড়া দিছে। আমাকে নাড়া দেওয়ার পর আমি বুঝতে পারলাম, মানে তখন আবার আরেকটা ওই যে মানে ওই যে বিশ্বাসের জায়গাটা আরেকটা আপগ্রেড হইলো, যে এরকম একটা মানে ব্যাপারে একটা ছেলে এভাবে যদি তার জীবন দিয়া দিতে পারে, তাহলে মনে হচ্ছে মানে একটা 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 চূড়ান্ত কিছু হইতে যাচ্ছে, মানে একটা চূড়ান্ত একটা মনে হয় ফাইট ক্লাশ হয়ে যাবে। কিন্তু ওই যে মানে মানে সারা যে মানে আমাদের এই দীর্ঘ 15-16 বছরে আমরা দেখছি সামহাও আওয়ামী লীগ ম্যানেজ করে ফেলে, ড্যামেজ যাই হোক, তারা কিন্তু ফাইনালি এটা তাদের মানে তাদের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। তো তখন আবু সাইদ মারা যাওয়ার পরে আমার কাছে মানে তখন এটা একটা আবার আবার বিশ্বাসকে আরেক ধাপ উপরে নিয়ে গেল। তারপরে আপনাকে আর একটু ইন্টারেস্টিংলি বলি যে ধরেন এই যে আহ, নারায়ণগঞ্জের র্যাপার, এই ছেলেটার নাম হচ্ছে হান্নান, সেজান। হান্নান। সেনজান, না, সেজান সেজান হান্নান। হান্নান, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হান্নান। সেজান হান্নান। হান্নানের আগে আমি সেজানকে চিনি, মানে সেজানের ওই কথা কও। গানটা যখন ধরেন, হ্যাঁ কথা গো গানটা যখন ধরেন যে মনে হয় তখন 16,000 বা 50-20,000 ভিউ হয়েছে, তখনই ওই মানে গানটা আমার সামনে আসছে। ওর ওই গানের প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা লিরিক মানে আমাকে এত অদ্ভুত ভাবে টাচ করে গেছে। আমি তখন তখন আমার ওই যে বললাম, আমার বিশ্বাসের স্টেপটা আরেকটু উপরে উঠে গেল যে শিট, মানে এই জিনিস যদি মানুষকে টাচ না করে আর আসলে টাচ করার কিছু নেই। তখন ওই 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 ছেলের গানটা শুনে মনে হয়েছে যে নাও আর নেভার, এবারই তার যাইতে হবে, আর আদারওয়াইজ আমরা আরো 15 বছরের গর্তে পড়ে যাব। কারণ সে একটা অখ্যাত র্যাপার, সে যেভাবে মানে এই শাসন আমলটাকে ফিল করছে, এবং সে যেভাবে এই তার মানে তার লেখার মধ্যে তার লিরিকের মধ্যে এই মানে জিনিসগুলোকে সে উঠাইছে, এইটা যদি চূড়ান্ত পরিণতি না পায়, তাহলে আমাদের আবার সূর্যোদয় হইতে আরো 15 বছর অপেক্ষা করতে হবে। তো এরকম করে বিভিন্ন ঘটনার ভেতর দিয়ে ধরেন আমার বিশ্বাসের পারদটা উঠতেছে উঠতেছে, এরকম অবস্থায় মারামারি শুরু হয়ে গেছে দেশে, মানে এই গ্যাঞ্জাম ট্যাঞ্জাম শুরু হয়ে মানে খুনাখুনি মারামারি শুরু হয়ে গেছে। তো ওই সময় হচ্ছে আমরা আর হোস্টেল থেকে বের হইতাম না। আমার ধরেন আমাদের যে বাসার বাড়িওয়ালা ওই বেটা, উনি উনি মেরিনার, উনি সিঙ্গাপুর থাকে, কিন্তু উনি হচ্ছে ওনার এই
একটা বোনের জামাই বা এরকম কাউকে সে দায়িত্ব দিয়ে গেছে। তো ওকে দায়িত্ব দিয়ে যাওয়ার কারণে ও হচ্ছে যে অনেক সময় গেট টেট লক করে রাখতো। আর আমরা যাই হোক ওগুলো অন্য কজ, আমি আর বের টের হইনি। এর মধ্যে হচ্ছে ফাইনাল ক্ল্যাশ, আপনার কারফিউ দিয়ে দিল, ফার্স্ট কারফিউটা। তো ফার্স্ট কারফিউটা দেওয়ার পরে আমার ওই বুয়েটের বড় ভাই আসছে, ওনার ওনার উনি থাকতো তখন পুরান ঢাকায়। তা আমার বাসার সামনে দিয়ে যাতায়াত করতো, তো অফিস শেষে যাওয়ার সময় আমার সাথে বসে চাটা খাইতো। আমরা মানে রাজনীতি নিয়ে একটু গল্প টল্প করতাম, উনি চলে যেত। তো যখন ফার্স্ট কারফিউ দিছে, ও তার আগের ঘটনা বলি। তার আগে, হ্যাঁ, ফার্স্ট কারফিউর দিন, তো ফার্স্ট কারফিউর দিন আমাদেরই ওখানে একটা ফ্রেন্ড ছিল, তো ওর একটা ফ্রেন্ড হচ্ছে আবার এই ছাত্রলীগের একটা হলের সভাপতি, ঢাকা ইউনিভার্সিটির সভাপতি। তো রাত 12টার দিকে ওই ছেলে আমার ওই মেরিনার ফ্রেন্ডকে ফোন দিছে, বলতেছে যে দোস্ত, আমি তো বাসা খালি, এখন আমার একা তো ভালো লাগতেছে না, তোরে একটু পরে আমি পিক করবো, তোর বাসার সামনে আসবো, তোরে আমি নিয়ে যাব। তো আমার ফ্রেন্ড, মেরিনার ফ্রেন্ড আমাকে বললো যে ভাই, মানে ভাই বলে ডাকছে, বলছে ভাই এরকম একটা তো মানে ঝামেলা লেগে গেছে। কিরকম? যে আমার তো এই কারফিউর মধ্যে দিয়ে আমার ওই ছাত্রলীগের ফ্রেন্ড হইছে, নিতে আসতেছে ওর বাসা এই ধরেন ইস্কাটনের কাছাকাছি। তা আমি বলছি, তো এখন তো কারফিউ চলে, আপনি এত রাতে যাইবেন, মানে ব্যাপারটা কিরকম? তো বলতেছে যে না যাই, ও একা একা আছে, ওর বউ তো গ্রামে চলে গেছে গ্যাঞ্জাম দিয়ে। ও, তো আমি পরে জিজ্ঞাসলাম ভাই উনি কিছু বলছে নাকি, মানে ঢাকা ইউনিভার্সিটির ওরা ছাত্রলীগ, মানে মানে বর্তমানে ছাত্রলীগের পোলাপান, ওদের কাছ থেকে একটা নিউজ শোনা যাবে, ওর ওর ইয়েটা কি, ওর ওর ভাষ্যটা কি? তো ও বলতেছে যে সাদ্দাম টাদ্দাম ওরা নাকি মানে তখন তো অলরেডি ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটিতে ফেল করে গেছে, আন্দোলন দমাইতে ফেল করে গেছে। তো বলতেছে সাদ্দাম নাকি জিগাইতেছে যে কোন দেশে গেলে বিজনেস করা যাবে বা কোথায় গেলে থাকা যাবে, মানে কোথায় যাওয়া ইজি হবে, ওগুলা খুঁজতেছে। আর তোমার ফ্রেন্ডের কি অবস্থা, যে বলতেছে যে ও এরকম এই কোথাকার কোন ছেলেকে মানে গ্যাঞ্জামে আনছে, ওই লোকাল পোলা পাই নাই না মারামারিতে লাগাইছে, ওই পোলা অসুস্থ হয়ে এখন আইসিইউ তে আছে, মাইর খেয়ে ছাত্রলীগের পক্ষে মারপিট করতে যায়, মাইর খেয়েছে। এখন ওই পোলার ফ্যামিলি আর পিছনে লাগে রয়েছে টাকা দেওয়ার জন্য, যে এখন টাকা দিবে যে কাউরে খুঁজে পায় না, সে যে কারোর থেকে মানে ব্যাপারটা ওরাও মানে সব এলোমেলো হয়ে গেছে আর কি। তো ওর ফ্রেন্ড হচ্ছে আসলো, ওকে নিয়ে গেল। তো তখন আমি আবার একটু জানলাম যে ভিতরের ঘটনা কি। তো যখন কারফিউ দিছে তখন ওই বড় ভাই আসছে, আসার পর আমরা বসে গল্প টল্প করতেছি, তো উনি আমারে বলতেছে যে দেখছোস, আমার তো মনে হয় যে মানে আন্দোলন এটা মানে র্যাপ করে ফেলছে। তা আমি বললাম যে ভাই, এটা ব্যাপারটা আমার কাছে এরকম মনে হচ্ছে যে একটা আন্দোলন ধরেন আপনার যদি সেটাকে মানে প্রপার ওয়েতে হ্যান্ডেল না করে, যদি মিস হ্যান্ডেলিং করে, তা আলটিমেটলি হয়তো ছাই চাপা আগুনের মতো হয়ে গেছে কিনা দেখেন। যে হ্যাঁ, ওরা সামহ উপরে কিছু দিয়ে এটাকে দেখাচ্ছে যে এটা নিভাই ফেললো, বাট নিচে এটাতে আগুন আগুন রয়ে গেছে। তো আমার কাছে কেন জানি মনে হয় যে যেহেতু ওরা এটা মিস হ্যান্ডেল করছে, এটা সামহাও এটা আবার জ্বলা যেতে পারে, জ্বলে যাওয়ার একটা পসিবিলিটিজ আছে। তো উনি একটু মানে নিরাশই হইলো, যে বলতেছে যে না, আমার তো মনে হয় এটা হবে না বা সামথিং এরকম। তো এটা নিয়ে আমাদের বেশ কিছু ডিসকাশন হইলো। তো হওয়ার পরে লং স্টোরি শর্ট এরকম আহ 2 তারিখ বোধহয় এক দফা দিছিল। 2 3, না 3 তারিখ, সরি, 3 তারিখ, 3 4 5। হুম 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 তো ওর মধ্যে তো ধরেন আবার কারফিউ উঠলো। আমি এর মধ্যে বাসায় যাইলাম, ঢাকা শহরে আর্মির গাড়ি দেখতেছি, সবকিছু দেখতেছি। তো তখনও ধরেন রাস্তায় তখনও আমি নামি নাই। তো যখন এক দফা দেওয়ার ঘটনাটা হলো, এক দফা দিবে, তখন মানে ওইটা হচ্ছে মানে তখন মানে মানে ডাকটা এরকম ছিল যে মানে আমি ফিল করতেছিলাম যে মানে এখানে আমার যাইতে হবে, মানে সামহাও এখানে আমার যাইতে হবে। তো আমি হচ্ছে 2 তারিখ আমার মানে শ্বশুর বাসায় ছিলাম, আমার বউ আমার ওয়াইফ আর বাচ্চার কাছে। তো আমার ওয়াইফ অস্থির হয়ে গেছে যে মানে আমি, মানে সে বুঝতেছে যে আমি কিন্তু যাব। মানে আমি এটা বিলিভ করবেন না, মানে সে আমাকে তার শরীর ছোঁয়ায় ওয়াদা করাইছে, আমার বাচ্চাকে ছোঁয়ায় ওয়াদা করাইছে যে না তুমি যাইবা না কালকে, মানে সবাই যাবে, শহীদ মিনার যাবে, এরকম একটা মানে ভাইব কিন্তু সেও ফিল করতেছিল। ধরেন আপনি এটা মানে সে লিখছেন ফেসবুক, ফেসবুকে, আপনি এটা হ্যাঁ, লিখছেন এই ফেসবুকে। ভাইবটা সে ফিল ফিল করতেছিল। এবং এটা অনেক নাটকীয় শোনাচ্ছে, মানে এখন বলতেছি এখনো নাটকীয় না, মনে হচ্ছে, বাট এটাই তো বিলিভ ইট হয়, অর নট, এটা এটা ফ্যামিলির সে হলে আমাকে, এরকমই হয় কিন্তু মানে। হ্যাঁ
হ্যাঁ, আমাকে সে এরকম সে মানে তার মানে এরকম ওয়াদা করাইছে, তা আমি ওয়াদা করছি যে এখন মানে এমন একটা পরিস্থিতি যে ওয়াদা না করলে সে আমাকে বাসা থেকে বের হইতে দিবে না। তা আমি ওয়াদা করছি, করে বলছি যে আচ্ছা আমার পড়াশোনার ভেজাল আছে, আমি মানে হোস্টেলে চলে যাই। হোস্টেলে চলে যাই বলে আমি বের হয়ে মানে চলে আসছি। বের হয়ে ফোন দিছি কাকে, ওই আমার বড় ভাইকে। আমি, ভাই আমি তো বের হয়েছি, চলেন শহীদ মিনার যাই। উনিও অফিস থেকে বের টের হয়ে আমরা দুইজন মিলে এরকম দুপুরবেলা আমরা শহীদ মিনার গেলাম। ওইটা ভাই মানে একদম শুরু থেকে মানে আহ, আহ, বিকাল সন্ধ্যা পর্যন্ত ছিলাম ওখানে। তো ওইখানে মানুষের যে স্রোত, মানে এটা অভাবনীয়। এবং ওই বড় ভাইটা আবার বুয়েটে ছাত্রদল করতো। তো আহ, ছাত্রদল করে উনি ওনার ক্যারিয়ারের অনেক কিছু হারাই ফেলছে। তো উনি আবার আমাকে মানে ওখানে কয়েকটা মানুষ দেখাইলো যে দেখ, এই গ্রুপটা মানে ছোট ছোট গ্রুপে মিছিল আসতেছে। তা আমার বলতেছে যে জাজি, এখানে কিন্তু আমার একটা জিনিস ভালো লাগতেছে কি, এখানে কোনো লোক কোনো ব্যানার আনতেছে না। ওই যে 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 দেখ এই ভাইটা কিন্তু মানে এই যে ভাইটা কিন্তু ওই যে বুয়েটের মানে আহ, কেন্দ্রের পোস্টের ছাত্রদল নেতা। উনি হয়তো এখন মানে অ্যাডভোকেট হয়ে গেছে বা সুপ্রিম কোর্টের হয়ে গেছে। উনি ওনার কলিগস টলিগস 15-20 জন নিয়ে ছোট একটা মিছিল নিয়ে আসছে, বাট কোনো ব্যানার নাই। তা আমরা বলতেছে যে এই জিনিসটা আমার ভালো লাগতেছে যে এই এই জায়গাতে কেউ কোনো দলীয় ব্যানার নেই। কয়েকটা বোধহয় ওই বাসর টাসদের ব্যানার ট্যানার ছিল, আমার ঠিক মনে নাই এই মুহূর্তে। তো এছাড়া মানে একেবারে মাস পিপল আর কোনো ব্যানার আনে নাই। তো আমার বলতেছে যে আমার কাছে মনে হচ্ছে যে এই এই আন্দোলনটা একটা মানে একটা মানে হয়ে যেতে পারে, কারণ এখানে কোনো দল কিন্তু তার ক্রেডিট নিতে আসে না, সবাই সামহাও ছাত্রদের পিছনে আসছে এরকম। ইভেন মজার বিষয় হয়েছে, আমার গ্রামের দুইটা মানুষের সাথে আমার ওখানে দেখা হয়েছে, এবং দুইজনই জামাত করে। মানে আমার একজন আমার মানে সম্পর্কে চাচা হয়, বা আরেকটা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, ওরা জামাতের লোকজন, আমি জানতাম। তো ওদের সাথে আমার ওখানে দেখা হয়ে গেছে। তো ওখানে এটাই মানে ব্যাপার, যেটা সিগনিফিকেন্ট, যে এখানে কোনো দলীয় ব্যানার ছিল না। সবাই সবার মতো করে ধরেন নিজের ব্যক্তিত্বের অন্তরের তাড়নায় ওখানে চলে আসছে। তো যাই হোক, এক দফা ঘোষণা হইলো, তখন মানে তখন অলরেডি আমরা আমরা মানে হাইওয়েতে উঠে গেছি, যে না আজকেই মানে এটার থেকে আর কোনো পিছনে ফেরত নাই। আমি ওই দিনই ফার্স্ট টাইম আমার লাইফে যে আমি ধরেন রাজপথে নামছি, এবং কোন একটা মানে রাজনৈতিক আন্দোলনে না, রাজপথে যদি বলেন ওই শাহবাগের সময় তো ওইটা একটা ছিল, বাট ওইটাকে আমি গণায় ধরি না। ওইটা আমার ওইটা কোনোদিনও, বাট আমার রিয়েলাইজেশন হচ্ছে ওই 3 তারিখ আমি ফার্স্ট টাইম নামছি। তো রাত গেল 4 তারিখ হচ্ছে সম্ভবত কমপ্লিট শাটডাউন সামথিং এরকম একটা নাম ছিল। হুম। এখন আমরা হচ্ছে আমাদের, তো মেরিনাররা তো একটু ঘরকুনো টাইপের, তো আমাদের ধরেন 5-6 জন ফ্রেন্ড আছি। তার মধ্যে আমি হচ্ছে যে যাচ্ছি, গেছি 3 তারিখ, ওই দিন আর কেউ জানি, কিন্তু 4 তারিখ হয়েছে আমার যে ফ্রেন্ড গুলো পড়াশোনা করতেছিল ওরাও বলতেছে যে চলো তো যাই দেখি তোর কি হচ্ছে না হচ্ছে। তো আমরা বাংলা মোটর গেলাম। বাংলা মোটর থেকে শাহবাগ পর্যন্ত ছোট ছোট বাচ্চা, মেয়ে, আহ, হয়তো একা আসছে, একটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, রাস্তা পাহারা দিচ্ছে। তো আমরা ওদের সাথে গেলাম। তো এখন আমরা যা দেখি যে ওখানে মনে হচ্ছে মানে মানে সিনিয়র পাবলিকও ছিল, বাট মোস্ট অফ দ্য পিপল ছিল ছোট ছোট স্কুল কলেজের বাচ্চা, বা ওরাই হচ্ছে যে ধরেন যে মূল আন্দোলনটা করতেছে। তো আমরা বড় ভাই হিসাবে ওদেরকে ধরেন ওই যে চকলেট পানি এটা সেটা খাওয়াচ্ছি, খাওয়াইলাম। তারপরে হচ্ছে স্লোগান দিলাম, হাঁটাহাঁটি করলাম, লাঠি নিয়ে মাথা মাথা হাঁটাহাঁটি করলাম। তারপরে হচ্ছে এর বাংলা মোটরে হচ্ছে ওখানে স্লোগান টোগান দিলাম, বাট ওখানে তখনো মারপিট হয় নাই ওখানে। লাকিলে ওই দিন মানে অন্য জায়গায় গোলাগুলি হয়েছে, ওই দিনই বোধহয় সর্বোচ্চ মানুষ মারা গেছে 104 জন। বাট ওই শাহবাগের ওই সাইডে কিন্তু গোলাগুলি হয় নাই সন্ধ্যার আগে। ওখানে গোলাগুলি বাংলা মোটরের গোলাগুলি যেটা সেটা হয়েছে সন্ধ্যার পরে হয়েছে। তো আমরা ওখানে সন্ধ্যা পর্যন্ত ছিলাম। একদম মানে ওই দিন মানে অলরেডি মানে ওই ভাইবটা চলে আসছে যে একটা রেজাল্ট অবশ্যই হ্যাঁ, আসবে। এবার হ্যাঁ, শেষ, ওই এবার দিনের শেষ। ভাইবটা, হুম। হ্যাঁ ওই ভাইবটা অলরেডি এক দফার ঘটনা শেষ। 4 তারিখ আমাদের ওই ভাইবটা অলরেডি আমাদের মধ্যে চলে আসছে যে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে মানে আহ পুরা রাস্তা ব্লক, পুরা বাংলাদেশ ব্লক। এবং শাহবাগ থেকে বাংলা মোটর পর্যন্ত, বা তারপরে ধরেন ফার্ম গেট পর্যন্ত ব্লক, কোনো রিক্সা গাড়ি চলতেছে না। একদম আমরা মানে হাঁটতেছি, মানুষ দেখতেছি, ছবি তুলতেছি, কথা বলতেছি এরকম। তো ও ওখান থেকে সন্ধ্যার সময় চলে আসি। তো সন্ধ্যার পরে
আমার আমারই এই ধরেন ফেসবুক ব্লগের ক্ষেত্রে মানে সুবাদে একটা আপু আছে। আপু হচ্ছে ডাক্তার, ক্যাট কলেজ। আর ওনার হাজবেন্ড হচ্ছে আর্মি অফিসার, এখনো সার্ভিসে আছে। ওই আপু আমাকে ফোন করছে সন্ধ্যার, হ্যাঁ, কিছুক্ষণ পরে। তো বলতেছে যে জাহাজি ভাই, আমি আপনারে ফোন দিছি আহ, একটা দরকারে। কি দরকার বলতেছে যে ভাইয়া, আপনি তো মানে রাস্তায় যাচ্ছেন এখন, মানে আমি তো আসলে চাচ্ছি যে বাচ্চাদেরকে কিছু মানে খাওয়ানোর জন্য বা কিছু কন্ট্রিবিউট করার জন্য, যে বা পানি চকলেট বা যাই হোক। যেহেতু আপনি যাচ্ছেন, এখন আমার আশেপাশে পোলাপাইন আছে কিন্তু আমি কাউরে ট্রাস্ট করতে পারতেছি না। কারণ আমার হাজবেন্ড ধরেন সার্ভিসে আছে, সে একটা ক্ষতি হইতে পারে বা কোনো একটা ঝামেলা হইতে পারে। তো আমি আপনাকে ট্রাস্ট করি, আপনি কালকে যদি যান আপনি, তাহলে আমি আপনাকে বিকাশে টাকা পাঠাই দিব, আপনি খাওয়ায়েন, আপনি দিয়েন আমার পক্ষ থেকে। আমি বললাম যে ঠিক আছে আপু। তো আমি ওনার কাছ থেকে, যেহেতু ওনার হাজবেন্ড আর্মি অফিসার, তো আমি বললাম যে আপু, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে কালকে আসলে কি হবে, মানে আর্মিকে আসলে গুলি চালাবে কিনা মানুষকে। তো উনি আমারও বললো যে মানে এটা অ্যাসিওর করলো, যেটা হয়তো আপনারা আগে থেকে জানতেন বা ফেসবুকে মানে বিভিন্ন সোর্স থেকে আমি কিন্তু নিউজটা পাচ্ছিলাম, বাট ভেরিফিকেশন আমি করতে পারতেছিলাম না। আমার একটা ফ্রেন্ড আছে আর্মিতে, বা ওই কলেজের ছোট ভাইটাই আছে। তা আমি আর ওদেরকে লক দিইনি, কারণ মানে ওরা আবার আমার জন্য কোনো বিপদে পড়ে কিনা। যেহেতু আপুই আমাকে অ্যাপ্রোচ করছে, আমি আপুরে জিজ্ঞেস করছি যে ভাইয়া কি বলে, যে আসলে কি বিষয়। তো বলছে যে সেনাপ্রধান এরকম হচ্ছে প্রোগ্রাম করছে, তো উনি ক্লিয়ার ইনস্ট্রাকশন দিছে জনতার পাশে থাকতে। তো এটাকে আবার আমার একটু মানে ঘাপলা মনে হচ্ছে যে জনতার পাশে, এখন জনতা কে? জনতা কি আওয়ামী লীগ, নাকি যারা আসলে ছাত্র জনতা রাস্তায় আছে, আর্মির চোখে জনতাকে? তো এটা আমার একটু কনফিউশন ছিল। তারপরে মনে হচ্ছে আহ যে দল ভারী থাকবে, দলে ভারী থাকবে, তারাই জনগণ। এখন সেটা যদি আওয়ামী লীগ লোক রাস্তায় ভারী থাকে, তাহলে তারা জনগণ। যদি আমরা থাকি, আমরা জনগণ। তো আমার আর সারা রাত ঘুম হয় নাই। ঘুম না হওয়ার পরে আমি একদম ভোর সম্ভবত 7টার দিকে, আমার সাথে আরেকটা ভাই ছিল মেরিনার, আমরা দুজন লুঙ্গি পরে, মানে আজকে তো কারফিউ, তো 5 তারিখে সকাল ভোরের কথা বলতেছি, আজকে কারফিউ। আহ ওবায়দুল কাদের না, নানক বা ওরা হচ্ছে আওয়ামী লীগ বা ডিএমপি কমিশনার অনেক হাম্বিতম্বি করছে পুলিশের আইজি, যে হ্যাঁ একদম শুট এট সাইট, খুব কড়া কারফিউ হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো আমি সকাল ভোরে আমার কাছে মনে হচ্ছিল যে ইয়ে করি, মানে কারফিউটা দেখি যে আসলে সূর্য উঠে গেছে, কারফিউটা কিরকম আমি একটু দেখি। তো আমি আর আমার ভাই আমরা লুঙ্গি পরে, যে কারফিউ হলে যেন মানে জাস্ট একটা লোকাল পিপলের মতো প্রোটেকশন হিসাবে লুঙ্গি টুঙ্গি পরে আমরা বাইরে হয়েছি। বাইরে হয়ে ইস্কাটন রোড দিয়ে বের হয়ে একটা পত্রিকাওয়ালা মামা পাইলাম। যে তখন আমি চিন্তা করছি যে না, আমি একটু ভিডিও করে রাখি যে মানে কি হচ্ছে। তা আমি মামারা জিজ্ঞাসা করলাম র্যান্ডম, মামা আপনি কই থেকে আইলেন, নাকালপাড়া থেকে, কি অবস্থা, কারফিউ কেমন হচ্ছে? সে কই, কারফিউ তো হয় না, গাড়ি ঘোড়া আছে, হাতে পত্রিকা লইয়া আইছে, পত্রিকা অফিস অফিস থেকে। এখন সে এলাকায় বাসায় বাসায় বিলি করতেছে। তখন একটা রিক্সা ডাকলাম যে মামা আসো, আমরা একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা। তো আমরা বের হইলাম, বের হয়ে তারপরে হচ্ছে বাংলা মোটর গেলাম ভিডিও করতে করতে। যা মানে পরিস্থিতি দেখি যে মানুষজন আছে, মানে মানে ওরকম, মানে সকাল হিসাবে যে পরিমাণ মানুষ নর্মাল ডেতে থাকে হয়তো ওরকম না, বাট মানুষের একটা সংখ্যা আছে। তো আমি দেখে আমি বলতেছিলাম আমার ভাইরে, ভাই এটা তো আসলে কারফিউ হচ্ছে না, অ্যাকচুয়ালি মানে কারফিউ ওই যে আচ্ছা, সাহেবরা সরি আছে। রাজু ভাই, আমি আপনাকে একটু ইন্টারফেয়ার করি। এই যে ধরেন আপনি বলতেছেন 5 তারিখ সকালের কথা, তাই তো? হ্যাঁ। তো 5 তারিখ সকালের ওই টাইমটাতে মানুষজন যারা রাস্তায় ছিল, এটা সকাল কট কট 8টা 9টা নাকি আরো আগের? না, এটা হচ্ছে 7:30 বা 8টা। আচ্ছা, তো যে মানুষরা ছিল এরা কি মানে মূলত মানে আন্দোলনের জন্য রাস্তায় যে মানুষ নামে ওইটা, নাকি নর্মাল যারা পথচারী রাস্তায় ধরেন দোকানে খাওয়া কিনতে গেছে এই এই কাজ না, জাতীয় না, না, মানুষ? আন্দোলনকারী না, এরা হচ্ছে আপনার আচ্ছা মানে যারা কাজের জন্য বের হয়েছে, কিছু আচ্ছা মানুষের ভাই, কাজ, সাধারণ যেমন মানুষ। পেপারওয়ালা, রাইট। মানে বেকারিওয়ালা, ফুলওয়ালা, বা হচ্ছে রাস্তা ঝাড়ু দেওয়া, ছোট কিছু রিক্সা, সিএনজি, এরকম যারা মর্নিং আর্লি মর্নিং এ বের হয়, ওই গ্রুপটা পুরাটাই রাস্তায়। তো আমি আচ্ছা মানে আমার ছোটবেলায় আমি কবে যেন কারফিউ দেখছিলাম। আমি তখন মানে অনেক আগে, সেটা আমার ঠিক এই মুহূর্তে স্মরণ আসতেছে না। তখন মনে ছিল যে আর্মির লোকজন হচ্ছে রাস্তার মাঝখানে হচ্ছে এই সিমেন্টের ব্লক দিয়া গাম তাক করে, মানে একটা মানে যুদ্ধের মতো অবস্থা। মানে এরকম আমাদের ওই যে মিরপুর বুদ্ধিজীবী শহীদ মিনারে আমাদের বাসা ছিল।
তো ওখানে একবার কবে এটা আমার ঠিক মানে খেয়াল নাই, আমার ছোটবেলায় এটুকু মনে আছে যে মানে কারফিউ মানে একটা মানে অন্যরকম যুদ্ধের মতো অবস্থা। হুম। ওরা গান টান তাক করে রাখে একটা মানে মানে একটা কঠিন অবস্থা। এখন শাহবাগ, বাংলা মোটর এই জায়গায় যদি কারফিউর অবস্থা এমন হয়, তাহলে তো মনে হচ্ছে কারফিউ হচ্ছে না। তখন যে আমার মনের মধ্যে একটু সাহস আসলো যে না, আজকে কারফিউ হবে না। আমি ওই ভিডিওতে বাইরে বলতেছিলাম, ভাই এটা তো আসলে কারফিউ হচ্ছে না। আমার যতটুকু মনে পড়ে কারফিউ আসলে, কারফিউর চেহারা এরকম না। এটা কারফিউর কিছুই হচ্ছে না, একটা পুলিশ নাই, একটা আর্মি নাই, একটা কিছু নাই। তা আমি আবার মানে বাসায় আমার রুমে এসে আমি ওই ভিডিওটা টুকটাক এডিট করে আমি মানে ফেসবুকে এটা পোস্ট করছি, যে লোকজনকে জানাই দিই যে আসলে আমার অবজারভেশন এরকম যে আজকে আপনারা নামেন, মনে হচ্ছে কারফিউ হবে না। তো এটা বলে আমি ঘুমাই গেছি, মানে আমি সারা রাত ঘুমাই নাই। তা আমার ইচ্ছা ছিল, আমার চিন্তা ছিল যে আমি ঘুমাবো কিছুক্ষণ, যেহেতু সারা রাত ঘুমাই নাই, অলরেডি 8টা 9টা বেজে গেছে, আমি ঘন্টা 3 ঘুমাই। ঘুমায় উঠে আমি রাস্তায় যাব। 12টার সময় অ্যালার্ম দিছি, আমি অ্যালার্ম মিস করছি। আমার ভাই আমাকে ফোন দিছে পিজি থেকে। ও ও পিজিতে জব করে, পিজির মেডিকেল অফিসার। ও আমার ফোন দিছে, ফোন দিয়া কইতাছে যে ভাইয়া তুই কই। আমি ঘুমের থেকে উঠছি, মানে আমি তখনও মানে মানে আমি মানে জাস্ট ফোনটা আমি কানেছি, কি অবস্থা বলতো কি। তো ভাইয়া তুই কই, আমি তো ঘুমাইতেছি। বলতেছে কুত্তা তুই ঘুমাইতেছিস, তুই তাড়াতাড়ি শাহবাগায়, মানুষ তো নেমে গেছে। আমি কই, ফসকে আমার সাথে সাথে আমার মানে ঘুম চলে গেছে, আমি তাড়াতাড়ি উঠে বসছি। কসকি কসকি বলছে, হ ভাইয়া নাইমা গেছে, তাড়াতাড়ি আয়। আমি তাড়াতাড়ি করে মানে আমি জাস্ট আমি এখন আমার মাথায় আমি এখন তো মানে এখন আমি মানে বুঝতেছি যে মানুষটা আসতে নামছে, মানে আচ্ছা একটা কিছু হবে। তো তাড়াতাড়ি করে আমি যাই, তাড়াতাড়ি করে মানে সেকেন্ড মানে আমি কি যে একটা ফার্স্ট টাইমের মধ্যে তাড়াতাড়ি করে শাওয়ার নিয়ে জামা টামা পরে মানে আমি আমার মনে হয় যে যা সাফাইতে বলতে পারবে, আপনারা যেরকম ভাবে 2 মিনিট না 1 মিনিটের মধ্যে রেডি হয়ে যান না, সেম আমি ওভাবে রেডি হয়ে আমি দিছি দৌড় দৌড়ে। আমি রিক্সা নিছি, রিক্সা আসছিল। আমি বলছি যে ভাই আপনি আমার যদ্দূর নেওয়া যায় নিয়ে যান। তো সে আমার নিতে নিতে এই মানে শেরাটন হোটেলের পর্যন্ত নিতে পারছে। তারপরে আর মানে মানুষজন ভর্তি। আমি বিশ্বাস করেন ভাই, আমি মানে ফার্স্টে হচ্ছে আমি যখন রাস্তায় উঠছি, আমি মানুষ দেখে আমি কে ওই যে লু বাবার মতো বলতে আমি কাইন্দা দিছি, ঠিক আছে। আমি একদম লিটারালি কাইন্দা দিছি। মানে আমি জানতাম মানে মানুষ নামবে, কিন্তু আবার একটু ভয়ও লাগতেছিল এরকম যে মানুষ যদি ভয় পাওয়া যায়, যদি না নামে, এরকম একটা ডাক ডাকতেছিল, বুঝছেন। তা আমি লিটারালি মানে আমি জাস্ট কাইন্দা দিছি। কাইন্দা দেওয়ার পরে আমি লোকজন আমার সান্ত্বনা দিতেছে, ভাই আপনি কান্দেন কেন, সব লোকজন নামছে, সমস্যা নাই, এরকম একটা জয় টয় ধরতেছে। তো আমি পরে গেলাম। ও এখানে আচ্ছা একটা কাহিনী মিস করে গেছি, যে ওটা পরে বলবো। তা আমি পিজিতে গেছি, যা দেখে আমার ছোট ভাই আছে। তো আমরা দুই ভাই মিলে কতক্ষণ লাফালাফি করলাম। পরে এর মধ্যে আমার বোন আমাকে ফোন দিচ্ছে, বলতেছে সেনাপ্রধান ভাষণ দিবে। তারপরে আমার আবার কতক্ষণ পর আমার বোন বলতেছে যে হাসিনা তো মনে হয় চলে গেছে। তখন হচ্ছে যে মানে মানুষজন মুভ করা শুরু করছে গণভবনের দিকে। তো এত মানুষ যে আমার ভাই কইতাছে যে ভাই তুই তোর মতো করে যা, আমি হচ্ছে আমার ডাক্তারদের সাথে, সে যাবে তার কোরআনের সাথে যাবে। তা আমি আবার মানে চিন্তা করছি যে না, আমি কোনো লোকজনের সাথে যাবো না, কারণ এত মানুষ হারাই ফেলবো, ট্র্যাক রাখা কঠিন। তো আমি বলছি না ঠিক আছে, আমি একাই যাই। তা আমি ধরেন এই একা হাঁটা শুরু করলাম শাহবাগ থেকে। এই এই হাঁটতে 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 ধরেন আপনার ওই এটিএন এর কাছে এসে দেখি এটিএন ভাঙচুর চলতেছে, ইট টিট মারতেছে। পরে সেখান থেকে হেঁটে 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 একদম আহ এটা কি বলে বিজয় সরণির মোড় থেকে শুরু করে যে আপনার হচ্ছে ওই জিয়া উদ্যানের ওই কর্নারে আসছে, অলরেডি দেখি যে একদল অলরেডি মানে ওখান থেকে জিনিসপত্র নিয়ে বের হয়ে চলে আসছে। মানে এটা সেটা তো আমি ভিডিও করতেছি, মানে আমরা ওই শাহবাগ থেকে আস্তে আস্তে অলরেডি মানে একদল ঢুকে বেরো হয়ে চলে আসছে। তো ওখান দিয়ে হেঁটে 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 আমি হচ্ছে ওই এটা সংসদের জাহাজি ওই ভাই, এটা কর্নারে। কয়টার সময়ের ঘটনা বলতেছেন আপনি? বিজয় যখন এটার দেখলেন? এটার টাইমটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, খুব সম্ভবত 3:30 বা 4টা বা এর আশেপাশে হবে। আচ্ছা আচ্ছা। এর আশেপাশে হবে। তো আমি যখন জাজি ওই ভাই, কর্নারে গেছি। জাজি ভাই, তখন কি আপনি অলরেডি আশেপাশের থেকে খবর পেয়ে গেছেন যে শেখ হাসিনা পালায় গেছে? হ্যাঁ হ্যাঁ, অলরেডি আমি মানে ওইটা আমি শাহবাগে থাকতেই পাইছি। ওখানে আমার আমার ধরেন বোনই আমাকে ফোন দিছে, মানে মানে একদল যাচ্ছে, এক্সকিউজ মি, মানে লোকজন কিছু হাঁটা ধরছে মানে গণভবনের দিকে। যখন মানে সেনাপ্রধান ভাষণ দিবে শুনছে, অলরেডি কিছু লোক মুভ করা শুরু করছে। তা আমি আর আমার ছোট ভাই দাঁড়ায় আছি যে আমরা যাবো কি, মানে আমরা লোকজনের সাথে মিছিল করতেছি বা আমি ছবি তুলতেছি, লোকজনের সাথে আনন্দ করতেছি, চিল্লাচ্ছি।
তো এর মধ্যে আমার বোন ফোন দিছে যে মানে হাসিনা বোধহয় পালায় গেছে। তখনই মনে করেন যে মানে ও আমাকে ফোন দিছে, নিশ্চয়ই সবাইকেও তাদের লোকজন ফোন দিছে। এবার সবাই একসাথে মুভ করা শুরু করছে। তখন কিন্তু ওখানে জামায়াত ছিল, যে সবাই ওখানে মিছিল করতেছিল, বা কখন যাবে তখন বোধহয় ঠিক হয়নি। তো ওইখানে যাওয়ার পরে এখন হচ্ছে এত মানুষ যে মানে বুকে পিঠে লেগে যাচ্ছে। মানে মানুষের ডেনসিটি এত বেশি, এবং ওই যে ডেনসিটির ব্যাপারটা হয় কি, মানে এটা একটা লিকুইডের মতো। আপনি ধরেন একটা যদি ফ্লোতে পড়ে যান, আপনি কোনো দিকে ম্যানুভার করতে পারবেন না, আপনাকে হয়েছে ওই ফ্লোটা অনুসরণ করতে হবে। এরকম একটা ডেনসিটির মানুষ ওই পুরা রাস্তার মধ্যে, মনে করেন মোস্ট অফ দা পুরা রাস্তার মানে ম্যাক্সিমামটাই এরকম, যে আপনাকে মানে ওই ওই মুভমেন্টের সাথে যাইতে হবে। তো এর মধ্যে দেখি যে একটা ছোট একটা ফাঁকা জায়গা দিয়ে মানে ওয়াল ভাঙছে। ওয়াল ভেঙে ওইখান দিয়ে লোকজন মানে চিপা চাপা দিয়া গণভবনে ঢুকে যাচ্ছে। তা আমি চিন্তা করছি আবার ঘুইরা আবার ওই যে মোহাম্মদপুরের পাশ দিয়ে আবার মেন গেটে যাওয়াচ্ছে, এই চিপা দিয়া কোনোভাবে ঢুকা যায় কিনা, ভিতরে ঢুকা যায় কিনা, এটা দেখা দরকার। পরে আমি ধরেন এখন একটু বাল্ক হয়ে গেছে, নর্মাল আমি চিকন চাকন মানুষ, আমি লোকজনের পায়ের চিপা চুপা দিয়া ধরেন যে মনে করেন এটা কি বলে সাপের মতো এইভাবে এভাবে করে আমি ওই যে ফুটার মধ্যে পর্যন্ত পৌঁছাইতে পারছি। তো যাই হোক, ওখান দিয়ে ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে তো দেখি এলাহি কারবার। অলরেডি ধরেন মানে এক দল অলরেডি লুট করে নিয়ে গেছে, মানে ইনিশিয়াল লুট হয়ে গেছে। হুম। আমি যখন গেছি তখন অলরেডি ধরেন যে কিছু নাই আর, মানে আমি ওই শাহবাগ থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে অলরেডি ধরেন যে 80% লোকজন সব জিনিসপত্র নিয়ে গেছে। তো আমার তো ধরেন ওই জিনিসপত্র দরকার নাই, আমি তো গেছি হচ্ছে ওই যে আমার লাস্ট শিপে শ্রীলঙ্কান ছিল কিছু, ঠিক আছে। তো শ্রীলঙ্কান গুলার সাথে ওদের ওই রাজনীতি টাজনীতি নিয়ে কথা টথা বলতাম। তো ওদের যে ওই যে সুইমিং পুলে ঢুকে লাফানোর ওইটা আমার মাথায় ছিল। তো আমার ইয়া ছিল যে আমি এইটা অবশ্যই সেলিব্রেট করবো, এইভাবেই করবো। তো একটা ছেলে ছিল, এখন আমার সাথে তো কেউ নাই। তো আমি একটা ছেলেকে বললাম যে ভাই, আপনি কোত্থেকে আসছেন? বললো যে উনি মালয়েশিয়ায় থাকে, উনি আসছে হচ্ছে উত্তরা থেকে। তো উত্তরা থেকে আমি বলছি, ভাই আপনি একটা ডুব দিয়ে আপনি আমার একটা ভিডিও করেন। তো উনি যাই হোক ভিডিও করে দিছে। তো ভিডিও করে দেওয়ার পরে এখন ধরেন ওই যে ব্লগার মানুষ, মানে নেগেটিভ চিন্তা তো মাথায় আছে, যে আমি চিন্তা করতেছি এটা তো একটা হট জোন। এখন দেখা যায় যে একটা ক্র্যাক পুলিশ অফিসার যদি ব্রাশ ফায়ার শুরু করে দেয়, বা কোনো চিপা থেকে বা কোনো একটা এসএসএফ যদি ব্রাশ ফায়ার শুরু করে দেয়, বা কেউ যদি একটা গ্রেনেড ফাটায় দেয়, মানে আমার না নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আসতেছিল। তো আমি চিন্তা করলাম যে না, আমার আমি আসছি, আমি সেলিব্রেট করছি, আর আমার এখানে থেকে লাভ নাই। তো আমি কিছু একটা নিব, সিম্বল কি নেওয়া যায়। তো পরে মানে ওখানে অনেকগুলো মানে ভাগ করা আছে। তা আমি বোধহয় একদম সবচেয়ে নর্মাল যে মানে যেখানে ওই ভদ্র মহিলার লেক টেক ছিল ওই লেক সাইডে ঢুকছি। তো এর পাশে আবার ওনার বাসভবন বা ওনার অফিস ওগুলো ছিল, ওদিকে আর আমি আর যাই নাই। আমি হচ্ছে মানে গাছ দেখছি, যে বাগানের ভিতরে গাছ আছে। আমি দেখলাম যে কোন গাছটা নেওয়া যায়, আমি দুইটা গাছ তুলে মানে হাত দিয়ে মাটি থেকে তুলে এরপর এবার বের হইতে গেছি। তো বের হইতে গিয়া মানে প্রবলেমটা হচ্ছিল বের হইতে যাওয়ার সময়, কারণ একদল বের হচ্ছে, আরেক দল ঢুকতেছে, এবং জায়গা হচ্ছে জাস্ট মনে করেন যে 5 ফিটের মতো একটা ছোট জায়গা। মাঝখানে মানে এক পাশ দিয়ে ঢুকতেছে, মানে একটা বিশ্রী অবস্থা। মানে ওইখান দিয়া মানে অনেক কষ্ট হয়েছে বের হইতে। তো মানে আমি সামহাও বের হয়ে চলে আসছি। আচ্ছা তো জাজি ভাই, চলে আপনি আসছি। তো আগেই গোসলের দিয়ে রাখছিলেন ঠিক না, বুকিং দিয়ে রাখছিলেন। আমার মনে আছে, আমি দেখছিলাম আপনার লেখাটা যে আমি গোসল এর না মধ্যে আমি গোসল বলছি আমি করবো। চাইলে হচ্ছে মানে আমি তখন গোসল করবো, এটা একটা আমার ট্রেন্ড টার্গেট। চলতেছিল, এটা আমাদের দর্শকদের জন্য বলি। তখন ওই যে সবাই বলতেছিল যে গণভবনে এটা আমি নিব, এই অংশ আমি দখল করলাম। মানে অনলাইনে রাইট একটা রাইট মজার রাইট। একটা চলে না সেই। 4 তারিখে না যেন 3 তারিখে এটার ভাগ এটা চলতে ভাগ ভাগাভাগি বাটোয়ারা চলতেছিল ভার্চুয়াল, ভাগ। ভাগ বাটোয়ারা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন আপনি বলছিলেন গোসল করবেন, তা আপনি ওটা খুব মজার ছিল আমাদের কাছে যে আপনার এইটা না দেখছিলাম। আমি আমি ফাইনালি, ভাই এটা আমি মানে এটা আমি মনে করি আমি লাকি। কারণ ধরেন আমি আমি তো ধরেন অ্যাক্টিভ পলিটিক্স কখনো করি নাই। আমি আমি কিন্তু এখান দিয়ে বলে রাখি, আমার স্কুল জীবনের 5 বছর কিন্তু আমি জামাত শিবিরের একটা স্কুলে পড়াশোনা করছি। আমাদের চাঁদপুর জেলার সবচেয়ে ভালো স্কুল ওটা। ওদের ম্যানেজমেন্ট অনেক স্ট্রং। তো ওখানে ধরেন এভারেজ পোলাপাইনও ভালো রেজাল্ট করে ফেলে। তো আমি ওখানে পড়ছি। তো আমি ওদের মানে মানে থাকে না, আমার বন্ধু বান্ধব শিবির করতো, বা আমি দেখতাম ওদের মানে আমাদের যখন স্কুল ছুটি হতো আমি শিবিরের কার্যক্রম দেখতাম। তারপরে ধরেন আওয়ামী লীগে আমার নানার বংশ আওয়ামী লীগ, বা ওরা ফ্যামিলিগত থাকে না, ট্রেডিশনাল আওয়ামী লীগে ভোট দেয় আমার নানার ফ্যামিলিটাই। আবার আমার বাবার ফ্যামিলি হচ্ছে ট্রেডিশনাল বিএনপি তে ভোট দেয়, এরকম।
তারপরে ধরেন একজন এমপি সাহেবকে আমি ধরেন একদম যখন ছোটবেলা থেকে আমি মানে বড় হচ্ছি, তখন আমি আমার এলাকার যে এমপি সাহেব উনাকে আমি ছোটবেলা থেকে দেখছি। তো ধরেন পলিটিক্স নিয়ে একটা আগ্রহ আমার ছোটবেলা থেকেই তৈরি ছিল। ব্যাপারটা এরকম। তো যাই হোক, ওইখান থেকে বের হয়ে আমি চলে আসছি। চলে এসে আমি মানে আমার শ্বশুর বাড়ি আবার আওয়ামী লীগ করে। আমার শ্বশুর আবার ধরেন ওই যে কি বলে এটাকে, শিশু মুক্তিযোদ্ধা বা কিছু, যাই হোক হেল্পার, মানে হেল্প করতো না অনেক মানুষ মুক্তিযুদ্ধের সময়। যেমন ধরেন আমাদের আন্দোলনের সময় অনেকে খাবার পানি দিয়া, হয়তো ওই যে অনেক মহিলা দেখছি তারা খাবার পানি নিয়ে সবাইকে খাওয়াচ্ছে কোনো ইন্টারেস্ট ছাড়া, ওরকম। মানে আমার শ্বশুর আব্বাও ধরেন ওই টাইপের মানে আওয়ামী ভক্ত একজন মানুষ। তো ওনার সাথে আমার, উনি মানে এরকম মানুষ যে আহ একটা পার্সোনাল গল্প, যে আমার সাথে যখন আমার ওয়াইফের মানে বিয়ের কথাবার্তা চলতেছে, উনি জিজ্ঞেস করতেছে ছেলে কি জামাত শিবির করে কিনা বা ওই 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 রকম কিনা। তো বলছে না, ওদের ফ্যামিলি তো মনে হয় বিএনপি। তো বলছে, আচ্ছা আচ্ছা, আল্লাহ বাঁচাইছে, অ্যাটলিস্ট জামাত শিবির না। মানে তার অ্যাটিটিউডটা দেখেন, ঠিক আছে। তো ওনার সাথে কিন্তু আমার এই দীর্ঘ বিয়ের পর থেকে পলিটিক্স নিয়ে ওনার সাথে আমার একটা ক্ল্যাশ, ঠিক আছে। এবং ফাইনালি ধরেন আমি জিতছি, ভদ্রলোকের দিকে তাকাইতে আমার খুব মায়া হয়। উনি এখন এটা বিশ্বাস করতে পারতেছিল যে হাসিনা পালাই গেছে। হ্যাঁ, আসলে খুব ফানি ব্যাপার। হুম। আচ্ছা, না আমরা এই মির্জা ভাই, আমরা ওই যে জাহাজি ভাইয়ের ওই ছবিটা আমার মনে হয় আমাদের এই ভিডিওতে আমাদের দেখানো উচিত, ওই যে হ্যাঁ, ওনার যে অফকোর্স। সেই পানিতে, হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ পানিতে উনি যে একটা ওই সেই গণভবনের যে লেক উনি যে একটা ডুব দিয়েছিলেন, ওই ছবিটা আমরা দেখাই দিব এখানে। হ্যাঁ হ্যাঁ আহ, হ্যাঁ। আচ্ছা, জাহাজি আচ্ছা, ভাই, আমার একটা আরেকটা, প্রশ্ন। হ্যাঁ বলেন, শেষ হ্যাঁ করেন, হ্যাঁ, আপনি শেষ করেন। মানে আমি আরেকটা মজার জিনিস হচ্ছে ধরেন, আমরা যখন মানে যাচ্ছিলাম গণভবনের দিকে, তখন যে যে গ্রুপটা অলরেডি জিনিসপত্র নিয়ে বের হয়ে আসতেছে, তো ওরা এটা মানে শো করতেছে এরকম ট্রফির মতো করে, যে লাইক আমি একটা ট্রফি জিতে আনছে। তো যারা যাচ্ছে তারা আবার বলছে, ভাই একটু আসেন একটা সেলফি তুলি ওনার সাথে। তো মানে ব্যাপারটা হচ্ছে উনি একটা ট্রফি আনছে, ওরা ধরে রাখছে, চারপাশে 5-7 জন সবাই মিলে সেলফি তুলতেছে। এরকম একটা মানে উৎসবের ব্যাপার ছিল। এখন মানে ভবিষ্যতে হয়তো ওই যে লোকজন অনেকে এটাকে লুটপাট ট্যাগ করার মানে কথা বলতেছে, ব্যাপারটা কিন্তু মোটেও ওরকম না। এখানে কেউ না না, ধরেন যে এটা অবশ্যই না বেচে বড় ভাই, বড় এটাকে লোক হবে, এটাকে এটা তারাই বেচে। লুটপাট বলতেছে। জাহাজি ভাই, এটাকে তারাই লুটপাট বলতেছে যারা হচ্ছে গিয়ে হাসিনার পতনটাকে কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না, শুধু হ্যাঁ, তাদের অ্যাকসেপ্ট চোখে করতে এটা পারতেছে না, লুটপাট। ফ্যাসিস্ট রাইট যারা রাইট। আর কি, আমাদের আওয়ামী কাছে লীগের এটা ফ্যাসিস্ট এটা যারা। আমরা যারা এটা এত বছর, সিম্পলি, হ্যাঁ হ্যাঁ, এটা সিম্পলি একটা ট্রফি ভাই, এটা সিম্পলি একটা এক্স্যাক্টলি। স্মৃতিস্মারক, নাথিং মোর দেন দ্যাট। হ্যাঁ, অনেকে, এখানে একটা ব্যাপার আছে, মানে আপনার যেহেতু মানে সবাই ঢাকায় ছিলেন, এটার পাশে কিন্তু আমাদের হচ্ছে কি বিহারি পট্টি। সবার আগে আমার কাছে খুব মনে হয় সবার আগে আক্রমণটা ওই বিহারি পট্টির লোকজনই করছে, এবং যদি কোনো ভ্যালুয়েবলস নিয়ে থাকে বা কোনো ধরনের কিছু লুটপাট হয়ে থাকে, ওরাই করতে পারে। বাট সাধারণ যারা ঢুকছে তারা এখান থেকে 2 পয়সা কামাবে, বেচে 2 পয়সা ঘরে আনবে, ওই ওই উদ্দেশ্যে কেউ এখান থেকে কিছুই না, সরায়নি। তারপর তো সবাই ফেরতও দেওয়া আসছে হয়েছে। সেলিব্রেট করার এইটি জন্য। পার্সেন্ট জিনিস এবং ফেরত এইটি দেওয়া পার্সেন্ট হয়েছিল। জিনিস হ্যাঁ, আবার এটা ফেরত যেন চলে আসছে। ফিনিশটা আমার ফেরত দিয়ে দিছে। রাইট, 80% জিনিস আবার ফেরত দিয়ে দিচ্ছে তারা এখানে। এটাকে একমাত্র এটা তাদের চোখে লুটপাট, যারা এখনো ডিনায়ালে আছে যে তাদের আপা তাদেরকে ছেড়ে এভাবে পালায় যাবেন। হ্যাঁ সেটাই জাহাজি ভাই, সেটাই, হ্যাঁ। আপনি ভাই, যখন আপনার বোন আপনাকে ফোন করে বললো এবং আপনি আশেপাশে সবার আচরণ দেখে বুঝতে পারলেন যে শেখ হাসিনা ইজ গন, ওই মুহূর্তটা কেমন লাগছে? আমি আমার কথা বলি, আমি কাঁদতেছিলাম। হ্যাঁ, আমি আপনাকে ফার্স্টে বলি, মানে আমার মানে মানে আমার সবচেয়ে তীব্র অনুভূতি হয়েছিল যে মানুষ যখন, আমি রাস্তায় মানে আমি ঘুম থেকে উঠে আমি যখন মানে বিশ্বাস করতে পারতেছিলাম না, আমার মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখতেছি, যে মানুষ নামছে রাস্তায়। ওইটার 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 আনন্দটা সবচেয়ে তীব্র ছিল। আর হাসিনা পালা গেছে, এটা ধরেন যে আমার কাছে অবিশ্বাস্য ঠেকছে। মানে অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্ট করছিলাম কি, সামহাউ সে কারো কাছে এটা ক্ষমতা জমা দিয়ে সে গ্রেপ্তার হবে, বা সে একটা সেফ হোমে চলে যাবে, বা একটা মানে সে দেশের ভিতরে থাকবে। আর সে পালায় যাওয়ার ব্যাপারটা বিয়ন্ড ইমাজিনেশন ছিল। মানে ওইটা হজম করতে আমার একটু কষ্ট হয়েছে, সে কি বলে সে পালায় গেছে, হাসিনা পালায় গেছে, সে পালাই যাবে, মানে এই না, জিনিসটা দেখেন মানে আসলে আমি। ব্যাপারটা জাহাজি ভাই, এমন, মানে এখন জাহাজি ভাই, আমরা তো আমি আপনি, মানে আমি আপনি আমরা বা আমরা যারা সাধারণ চিন্তার মানুষ, আমরা তো এটাই চিন্তা করবো যাচ্ছে, ঠিক আছে একটা মানুষ 15 বছর প্রধানমন্ত্রী ছিল, তার ভিতরে ন্যূনতম যে আত্মসম্মান বোধ তো থাকবে, যে ঠিক আছে আমি আরেকটা রাইট মানুষের রাইট কাছে রাইট। পাওয়ার ট্রান্সফার করে দিয়ে হয় আমি কারাবরণ করব বা হোয়াট এভার, আমি একটা একটা সেটেলমেন্টে আসবো। কিন্তু তাদের মধ্যে তো ওই আত্মসম্মান নাই। হাসিনার মধ্যে বা আওয়ামী লীগের লোকজনের মধ্যে যারা এখনো, যারা এই 1,500-2,000 মানুষকে মেরে ফেলাটাকে তারা, যারা এখনো ইয়ে করে না, এটাকে তারা
তারা মানতে চায় না, তাদের ভিতরে তো সেই আত্মসম্মান বা সেই সেই যে মানে রিমোর্স, ওইটা তো নাই তাদের ভিতরে। না, আপনি তো একটা তাদের জিনিস কাছে দেখেন, তো পালায় যাওয়াটা, এটা তো তাদের মধ্যে, এটা তারা পালায় যাবে, কারণ আর শেখ হাসিনার তো দেখেন ধরেন তার আপনার, ডিএনএর মধ্যে মানে পালায় যাওয়াটা তো তাদের শেখ পরিবারের ডিএনএর মধ্যে, হ্যাঁ, তার রাইট বাবাও রাইট পালায় রাইট রাইট রাইট। গিয়েছিল, সেও পালায় যাবে। এবং এটা আমি, এটা এই জিনিস তো আমি আরো মনে হয় আরো 8-10 দিন আগে আমি আমার নোন সার্কেলে এটা নিয়ে আমরা আলোচনা করতাম, যে হাসিনার ডিএনএর মধ্যে আছে পালায় যাওয়া, যে সে পালায় যাবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, একজন সাধারণ চিন্তার মানুষের কাছে পালায় যাওয়াটা হচ্ছে আউট অফ দা বক্স থিঙ্কিং। এটা কিন্তু মানে নর্মাল থিঙ্কিং না ভাই। আপনি পালায় যাবেন, একটা রাষ্ট্রের প্রধান আপনি, মানে ধুমধাম আপনার মনে হলো আপনি আপনার দেশটাকে একটা কেওয়াস করলেন, কেওয়াসটা আপনি সামলাইতে পারলেন না, দূর তোরা মারা খা আমি চলে গেলাম, লাইক দিস, সে এভাবে চলে গেছে। মানে হ্যাঁ, এটা তো ওই আমরা তো এটা শেখ কল্পনা হাসিনার করতে পারিনি। ছেলে জয় ওইটাই তো বলছিল যে আমরা টু হেল উইথ ইউ, আমরা জানি না কি হবে তোমাদের, প্রথম দিন যখন ওরা পালায় গেল তারপর ইন্টারভিউ। এনিওয়ে, আমি একটা কথা বলতে চাই এখানে, সেটা হলো যে যখন আমি শুনছি যে শেখ হাসিনা পালাইছে, রাশেদ আমার ফোন করে বলছে, আমি আসলে আমার মনে হয় প্রায় 4-5 ঘন্টা আমি বিশ্বাসই করতে পারি নাই। মানে এটা এটা যে এটা বিয়ন্ড ইমাজিনেশন। এখন আমরা বলতেছি রাইট হাসিনা রাইট। চলে গেছে, হাসিনা চলে যেতে পারে, মানে কি যে একটা ভয়াবহ একটা সিচুয়েশন ছিল, একটা কথা বলতে পারতাম না, একটা একটা সাধারণ মানুষ একটা সাধারণ মানুষকে করতে পারতো না। আমার বহু বন্ধু বান্ধব আছে আমার সাথে, তারা ডিস্টেন্স মেনটেন করতো, কারণ যে জানে যে অ্যান্টি ফ্যাসিস্ট, তারপর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি, ওরা মানে আত্মীয় আত্মীয়র সাথে কথা বলতে পারতো না, এরকম একটা রাইট ভয়ের রাইট। সিচুয়েশন। মানে এটা তো, এটা যে ফ্যাসিস্ট রেজিমে থাকে নাই, আপনারা তো বাংলাদেশে ছিলেন, আপনারা আরো বেশি দেখছেন, আমরা বিদেশ থেকেও আমরা ফিল করছি যখন বাংলাদেশে গেছি। মানে এটা একটা কি বলে, একটা ভয়ের একটা সংস্কৃতি, মানে এটা মানুষকে মানুষ রাখে না, এটা তো এটা চিন্তাই করা যায় না। তো হাসিনা পালায় গেছে আপনাকে মানে এটা এটা তখন আসলে কারো মাথার ভিতরে আসবে না হাসিনা পালায় যেতে পারে, এটা কিভাবে সম্ভব, মানে ওই সময়ের সম্ভব, অনুভূতিটা এরকম ছিল। মানে আমি বলি আপনাকে, এই যে ধরেন আমার ওয়াইফ এর ধরেন মানে পুলিশ ভেরিফিকেশনের যে ফর্মটা আছে, হুম হুম মানে 14 গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় লেখা লাগে, মানে কে কোন রাজনীতির সাথে জড়িত লেখা লাগে। এটার একটা প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন হচ্ছে যে ধরেন আমার ছোট ভাই পিজিতে মেডিকেল অফিসার, সে মানে তার ভেরিফিকেশনের সময় হচ্ছে এলাকার লোকজন হয়েছে ভ্যাটো দিছে। ভ্যাটো দিছে বলতে হচ্ছে এলাকার যে আওয়ামী লীগের নর্মালি ভেরিফিকেশন গুলো আসতো কার কাছে, আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগের যে ওয়ার্ডের নেতা বা এলাকার যে চেয়ারম্যান ওদের কাছে আসতো, যে অমুকের একটা ভেরিফিকেশন, এটা কি, ওরা ওরা কি করে, জামাত করে না বিএনপি করে, তো ও বিএনপি করে। এভাবে হচ্ছে ভেরিফিকেশন গুলা, মানে ভেরিফিকেশন গুলা হইতো। এবং ধরেন সামহাও মানে আমরা যেহেতু ধরেন আমার বাবা বা আমরা কেউ মানে অ্যাক্টিভ পলিটিক্স করি না হয়তো, মানে ট্যাগ একটা লেগে গেছে আত্মীয়তার সূত্রে, বাট নর্মালি আমরা তো করি না, বা এলাকার যে আওয়ামী লীগের লোকজন আছে জানে যে আমরা মানে আমরা গ্রামের একটা ফ্যামিলি, আমরা চাকরি করি, সবাই চাকরি করে, আমাদের বাপ মা ভাই বোন সবাই ছোট বড় এই জব গুলাই করে, তো এরা আসলে পলিটিক্স এর সাথে যুক্ত না, ওই কারণে ধরেন যে পার পেয়ে গেছি। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি হয়তো পার পাইছি কিন্তু এরকম কত হাজার লক্ষ মানুষ আছে এই পার পায় নাই। আর বাংলাদেশের মতো দেশে একটা সরকারি চাকরি কত কঠিন, একটা সরকারি চাকরি পাওয়া যে কত টাফ ভাই, আপনারা মানে বাইরে চলে গেছেন বা আপনারা জানবেন, যে আপনারা অবশ্যই জানেন যে মানে জিনিসটা কত টাফ। একটা নর্মাল গ্রামের একটা ফ্যামিলি থেকে উঠে শহরে একটা পরিচয় করা, একটা অবস্থান তৈরি করা অনেক টাফ। 100 জনে হয়তো 2 জন 4 জন পারে। তো সেটাও যদি আপনার এই যে রাজনৈতিক পরিচয়ের কারণে যদি এটা আরো ডিফিকাল্ট হয়ে যায়, তাহলে মানুষ যাবে কি বলেন? ঠিক ঠিক ঠিক। আচ্ছা জাহাজি ভাই, একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, আপনার যে ব্লগিং দেখছি আমি শুরু থেকে এবং ফেসবুকে যে যেগুলো দেখছি, মানে আপনার সাথে সাথে সবসময় ভ্রমণ করতাম, আমার মনে পড়তেছে ওই যে আপনি যখন মানে সিতে যান, মানে হুম হুম। এটা কিন্তু একটা মানুষের ইমাজিনেশনের মধ্যে থাকে। আমি ছোটবেলা থেকে প্রচুর ভ্রমণ পেয়েছি, তারপর বই বই পড়তাম অনেক, এবং বই পড়লে যেটা হয় মানুষের ইমাজিনেশন বাড়ে। তো সাগর একটা অলওয়েজ একটা এরকম একটা থাকতো আর কি, মানে সাগরের প্রতি। তো আপনি যে থাকতেন, আপনি আসলে আমার স্বপ্নের মানুষ, যে মানে সাগরে এরকম ঘুরে বেড়াইতেছে, বিভিন্ন দেশ বিভিন্ন দেশে যেতে যেতেছে। এবং এটা আমি মানে মনে করি যে আমি আপনার এই জিনিসগুলো দেখছি আপনার থ্রুতে, এটা একটা খুবই ভালো এক্সপিরিয়েন্স। আপনারইটা কি, এটা একটু বলবেন এটা আমাদের দর্শকদের জন্য, যে এই যে সাগরে থাকতেন, বিভিন্ন পোর্টে যেতেন এবং ওই সব মানে ব্লগিং করতেন, বাংলাদেশের পক্ষে ব্লগিং করতেছেন,
ওই সময়ের ওই অনুভূতিগুলা কি, মানে কিরকম আপনি দেখছেন? অনুভূতিটা ব্যাপারটা হচ্ছে যে ধরেন একটা ডিফিকাল্ট জাহাজের একটা পরিবেশ, ডিফিকাল্ট পরিবেশ ধরেন, মানে হুট করে জাহাজে এসে, ছোটবেলার কথা বলতেছি, মানে হুম। শুরুর কথা বলতেছি, তো আমার একটু মানে আমি একটু আবেগ প্রবণ মানুষ, কিন্তু ধরেন মানে আমি ঘর বাড়ি বা ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। তো ধরেন হঠাৎ করে একটা ডিফিকাল্ট সিচুয়েশনে মানে পরিবেশে গিয়া অ্যাডাপশন করতে আমার কষ্ট হয়েছে, বাট পরে একটা সময় আমি এটা মানে নিজে নিজেই এটার মানে ইয়াটা তৈরি করছি যে না, এটা আমার রিয়েলিটি, এটা আমি অ্যাকসেপ্ট করি, বরং এটা আমি এনজয় করার চেষ্টা করি। তো ভাল লাগে। ভাল লাগে বলতে ধরেন হচ্ছে জাহাজে করে যাচ্ছি বা কাজের একটা প্রেশার থাকে, যেহেতু ওইগুলো ধরেন প্রাইভেট জব। তো প্রাইভেট জবে তো ধরেন মানে ওখানে ধরেন একটা ডিসিপ্লিন লাইফ। জাহাজের ভিতর, দেশে এসে হয়তো খাওয়া ঘুম চলাফেরার কোনো স্টেশন নাই, বাট শিপে এটা টোটাল ডিসিপ্লিন একটা লাইফ, এবং ঘড়ির কাঁটা ধরে আপনার চলতে হয়। তো ওর মধ্যে ছিলাম, ওর মধ্যে ধরেন দেশ বিদেশে ঘুরতেছি, কিন্তু ধরেন যে আহ, আপনি মানে আমার সব সময় কিন্তু আমি জাহাজে, আগে তো ইন্টারনেট ছিল না, বাট জাহাজে এখন ধরেন রিসেন্টলি মানে বেশ কিছু বছর ধরে জাহাজে এখন ইন্টারনেট ইনস্টল করা হচ্ছে, আর এখন ধরেন স্টারলিংকও চলে আসতেছে, বিভিন্ন বড় বড় কোম্পানিতে স্টারলিংকও ইনস্টল করতেছে। তো এখন হচ্ছে যে হয়তো একটু কস্ট এদিক সেদিক হয়, বাট মানে ইন্টারনেট ইউজ করা যায়। তো ব্লগিং এর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে এরকম আহ, মানে আমি তো ধরেন যে ওভাবে ভিডিও টিডিও বা ইয়ে করা হয় কম, কিন্তু মানে লাস্ট যেটা হচ্ছে যে আমি লাস্ট ইলেকশন অ্যাকচুয়ালি, হ্যাঁ ইলেকশন, মানে যে জানুয়ারির ইলেকশনটা হলো বা তার আগের যে প্রেক্ষাপট, তখন আমি এই নেটে অ্যাক্টিভ থাকার জন্য ধরেন প্রচুর টাকা আমি নেট বিল দিছি। মানে যেহেতু আমরা স্যাটেলাইট নেট ইউজ করি, আর তখন আমাদের স্টারলিং তখন আসে নাই, তখন আমরা হচ্ছে সিঙ্গাপুরের সিংটেল ইউজ করতাম। তো সিংটেলে হচ্ছে আপনার 1 জিবি কিন্তু আপনার $15 $16, দুই দুই জিবি হচ্ছে আপনার $30 মতো চলে যেত। তো দেখা গেছে যে আমার মানে মাসে আমার ছোট ভাইয়ের ওই কার্ড দিয়ে রিচার্জ করতাম, তো দেখা গেছে ওকে আমি প্রতি মাসে 40,000 35,000 40,000 বাংলা টাকা আমি ওকে দেওয়া লাগতো আমার নেট বিল। তো তারপরও এই যে জাহাজে বসে আছি, কোনো একটা গভীর সাগরে আছি, হয়তো মানে 2 দিন ধরেন সিঙ্গাপুর থেকে আমরা আফ্রিকা যাচ্ছি, আহ, শ্রীলঙ্কার নিচ দিয়ে, মালদ্বীপের নিচ দিয়ে আমরা আফ্রিকা যাচ্ছি, তখন দেখা যায় যে 4 দিন 5 দিন এমন যায় যে মানে ডানে বামে কত মানে জাহাজ ছাড়া মনুষ্য তৈরি আর কোনো কিছু চোখে পড়তেছে না। জাস্ট আমার জাহাজটা আছে, এর এর বাইরে শুধু পানি আকাশ, আর রাত্রেবেলা চাঁদ গ্রহ নক্ষত্র, এই ছাড়া আর কিছু নাই, মানে মানুষের তৈরি আর কিছু নাই। তখন হচ্ছে যে ঠিক আছে, ডিউটি শেষ করে আসলাম, ফেসবুকে ঢুকলাম, নেট দেখলাম, তখন মানে ওই আগের জাহাজে চাকরি করার যে কষ্টটা ছিল, এটা এখন আর ফিল হয় না ভাই। এখন মানে মানে এখন মনে হয় যে জাহাজ কাজ শেষ করে কেবিনে আসলাম, আমি আবার এই যে এখন আপনাদের সাথে ভার্চুয়ালি কানেক্ট আছি, এরকম কানেক্টেড মনে হয়। আচ্ছা আচ্ছা, খুব আচ্ছা সুন্দর। জাহাঙ্গীর ভাই, একটা প্রশ্ন আমার। আহ, আপনি অনেক বছর ধরে ধরেন আপনি ব্লগিং করেছেন, অ্যাক্টিভিজম করেছেন, আমরা আপনার লেখার সাথে অনেক মানে বেশ ভালো মতো পরিচিত। তারপরে একদম আন্দোলনেও আপনি শেষের দিকে আপনি নিজে রাজপথে নামলেন, দেখলেন মানে আন্দোলন, একদম সেই আন্দোলনের চূড়ান্ত সাফল্যটা, যেটা আমি বলবো আপনি মানে অনেক সৌভাগ্যবান। আমাদের আমাদের অ্যাটলিস্ট আমাদের তিনজনের তুলনায় আপনি অনেক সৌভাগ্যবান যে একদম নিজের চোখে আপনি সেই 5 তারিখের সেই যে মাহেন্দ্রক্ষণ, এটা আপনার নিজের চোখে দেখা। যে এবং আমার সারা জীবনের একটা আফসোস থেকে যাবে যে এই এই জিনিসটা আমি নিজের চোখে দেখতে পারলাম না। তো এখন আজকে যে ধরেন প্রায় অলমোস্ট 6 মাস হয়ে যাচ্ছে, আহ অনেক কিছু মাঝখানে আমি বলবো যে হ্যাঁ, আমাদের অনেক রকমের হয়তো প্রত্যাশা ছিল যেটা পূরণ হয় নাই। অনেকটা কিছু কিছু হয়তো হচ্ছে, কিন্তু অনেক ধীর গতিতে হচ্ছে। কিছু কিছু হয়তো হয় নাই, কিছু কিছু আবার উল্টা, আহ যেটা আমরা একেবারেই আনএক্সপেক্টেড, এরকম কিছু ঘটনাও আমরা দেখছি। তো এখন আপনি মানে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন, বা আপনার মানে চাওয়া পাওয়ার মধ্যে যে যে সমীকরণটা, আপনার সমীকরণটা আমি আমি শুনতে চাই আপনার কাছ থেকে। আপনি তো এখন, আপনি যেহেতু মানে এই গত 5 মাসে তো আপনি তো দেশেই তো ছিলেন, আপনি তো আর মানে জাহাজে তো এখনো হ্যাঁ, না ফেরত না, যান নাই, আমি তাই না? দেশেই ছিলাম। না, দেশেই ছিলাম। রাইট। তো এই যে এই গত 5-6 মাসে যে এখন যা হইলো, বা যে এখন পর্যন্ত যা হয় নাই, বা যেটা হতে পারতো, যেটা আমরা চাচ্ছিলাম হবে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয় নাই। তো এইসব কিছু মেলায় ধরেন, কারণ আমরা আমরা সবাই যেহেতু মানে এত বছর অলমোস্ট একই লাইনে আমরা আমাদের অ্যাক্টিভিজম করেছি, তো আমি আমি ধরে নিতে পারি যে আমরা আম, অনেক দিক থেকে আমরা হয়তো সমমনা।
তো আমাদের জি। যে যে চাওয়া পাওয়ার সমীকরণটা, আপনি দেশে বসে থেকে আপনার সমীকরণটা কিরকম, আমি 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 জানতে চাই। সমীকরণটা আমি অ্যাকচুয়ালি মানে বিশ্বাস করবেন কিনা জানি না, ফার্স্ট 2-3 মাস আমি আসলে মানে মানে দেশের রাজনীতি, হ্যাঁ আমি খোঁজ খবর রাখতাম, মানে আমি ওই পেপার পত্রিকা বা ইউটিউবের মাধ্যমে খোঁজ খবর রাখতাম বা ফেসবুকের মাধ্যমে, বাট সেটা নিয়ে চিন্তা করতাম না। কারণ আমি তখনও 5 তারিখেই পড়েছিলাম, আমার 5 তারিখে হয়তো আমি এখনো 5 তারিখেই বসবাস করতেছি, বিলিভ ইট অর নট। মানে ওর থেকে আমি এখনো বেরোতে পারিনি আমার কাছে মনে হয়। তো তারপরও ধরেন যেহেতু দেশে ছিলাম, মানে আমি গ্রামে গেছি, জামাতের লোক দেখছি, বিএনপির লোক দেখছি, বা আমার গ্রামেরই ধরেন একদম রুট লেভেলে আওয়ামী লীগের লোক দেখছি। জাস্ট গতকালকেই মানে একজন ফোন করছে আমাকে, মানে আমারই এক ফ্রেন্ড, সে আমাকে ফোন করছে। মানে ব্যাপারটা এরকম যে আওয়ামী লীগের তৃণমূলের লোকজন কিন্তু এখনো ঘরে ফিরতে পারে নাই। ভার্চুয়ালি তারা অনেক কিছু করে ফেলতেছে, বাট মোস্ট অফ দা অন্য এলাকার খবর যায় না, বাট আমার এলাকার নিউজটা হচ্ছে এরকম যে আওয়ামী লীগের যে মানে লোকাল লোকজন যারা মানে অতিরিক্ত অত্যাচার করছে, ধরেন যে জামাত শিবিরের ছেলেপেলেদেরকে গ্রামে মারছে বা বিএনপির লোকজনকে পিটাইছে, ওরা কিন্তু এখনো ঘরে ফিরতে পারে নাই। ওরা এখনো ধরেন দূর দূরান্তে বা অন্য কোথাও যা হাইড আউটে আছে। তো এটা গেল আওয়ামী লীগের মানে একদম রুট লেভেলের পরিস্থিতি। তারপর ধরেন বিএনপি, বিএনপির যেটা আহ, ভাইব দেখলাম যে তারা হচ্ছে অর্গানাইজ না, তারা অর্গানাইজ না, তারা ক্যাচালের মধ্যে আছে। মানে কে কার থেকে বড় নেতা হবে, কে ভ্যাকুয়ামটা ক্লিয়ার করবে, এই এই প্রতিযোগিতার মধ্যে আছে। ত্যাগী নেতা আছে, ত্যাগীরাও যেমন আছে, সুবিধাবাদীরাও ধরেন একটা প্রতিযোগিতা লিপ্ত লিপ্ত আছে আর কি, যে তারা চাচ্ছে, মানে এটা আমি রুট লেভেলের কথা বলতেছি, আমি টপ লেভেলের কথা বলতেছি না, আমি একদম আমার গ্রামের কথাই বলতেছি। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে, বিএনপি এবং জামাত, আওয়ামী লীগ থেকে কিছু লোক জামাতে চলে গেছিল মানে শুরুর দিকে। মানে লাইক জামাতের ব্যাপারটা যেরকম যে তারা একটা ছোট একটা কম্প্যাক্ট ইউনিট, এবং তারা মানে লোকজনের খোঁজ খবর রাখে। তো যারা মানে গেছে বিএনপি বা আওয়ামী লীগ থেকে, তাদের ব্যাপারটা হচ্ছে এরকম যে বিএনপি আওয়ামী লীগে হচ্ছে ওরা দুইজনই সেম। ওরা হচ্ছে আমার মানে কোনো একটা বিপদে পড়লে সাহায্য করে না, কিন্তু জামাতে হচ্ছে সাহায্য করে। এই একটা চিন্তা ভাবনা থেকে এবং ক্ষমতায় আসবে, সবচেয়ে বড় যে জিনিসটা, ওরা কিন্তু ভাবছিল 5 তারিখের পর ওরা ক্ষমতায় আসবে, এবং ওই ভাবনা থেকে অনেকে কিন্তু জাম্প করছে, সেফ এক্সিট বা সেফ থাকার জন্য ওরা ওদিকে গেছে। তো উম, সবকিছু মিলাইয়া আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে ছাত্ররা মানে তাদের তারা কিন্তু মানে তাদের শুরুতে তাদের প্রতি মানুষের যে ভালোবাসা ছিল, যে আত্মবিশ্বাস ছিল, তাদের প্রতি যে কনফিডেন্স ছিল, ওটা নাই। ওরা অলরেডি মানে একা হয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। আর জামাতের ব্যাপারটা যেটা মনে হচ্ছে যে জামাত শুরুতে ভাবছিল তারা রেভুলেশন করে ফেলছে, তারা নেক্সট ক্ষমতায় যাচ্ছে, ওইটাও মানে তাদের ওই বেলুনেও ফুটে গেছে। ওরা কিন্তু মানে আমি জানি না, অনলাইনে অনেক মানে ঘটনা ঘটতেছে দেখতেছি, বাট আমার কাছে আমার এলাকার যে মানে আমার মানে যারা জামাত করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, না আমার ভাই বেড়াদার বা বন্ধু বান্ধব বা পরিচিত চাচা মামা খালা এরকম, তো আমি মানে ওদের ভাইব যেটা বুঝতেছি, তারা যেটা ভাবছিল 5 তারিখের পর ওইটা তাদের ভিতর নাই। আর আওয়ামী লীগের ক্ষেত্রে সবচেয়ে প্রবলেম যেটা, এটা হচ্ছে তাদের ভিতরে কোনো অনুশোচনা নাই। এই যে এতগুলা মানুষ মারলো বা এতগুলা এত বড় একটা ঘটনা ঘটলো এবং তাদের নেত্রী পালায় গেল, ওদেরকে একা রেখে ওদের ন্যূনতম লজ্জাটাও নাই। ওরা এটা নিয়ে ভাবতেছেই না। ওরা ওদের ওদের বয়ানটা হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে, এবং এটা আপনি দেখলে আপনার কাছে মনে হবে যে এদেরকে থাপড়াই ধরে, এরা এমন কেন, এরা 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 রিয়েলিটির থেকে এত দূরে কেন। তো এটার একটা পজিটিভ দিক আমি দেখতেছি, এটার একটা পজিটিভ দিক আছে যেটা আমি আন্দোলনের সময় আমি বুঝতে পারতেছিলাম, যে আপনি যখন আপনার একটা রোগ হয়েছে, আপনি যদি ওই রোগটাকে যদি আপনি ডিফাইন না করে যদি আপনি মানে অন্য একটা মেডিসিন নেন, আপনার পেট ব্যথা, আপনি হচ্ছে হয়তো পা ব্যথার বা মাথা ব্যথার মেডিসিন দিচ্ছেন, তাহলে কি আপনার পেট ব্যথাটা কমবে? কমবে তো না, আপনাকে ফাইনালি ওখান থেকে আরো বড় জায়গায় যাবে। তো আমি কিন্তু আওয়ামী লীগ যখন ভুল ডিসিশন নিচ্ছিল, তখন আমার কাছে আমি কিন্তু আমার কাছে মানে ভাল লাগতেছিল বলতে ওভাবে না, মানে আমি বুঝতে পারতেছিলাম যে যেহেতু তারা মানে মূল প্রবলেমটা ডিফাইন করতে পারতেছে না, যে এই প্রবলেমের জন্য আমাকে এইটা পদক্ষেপ নিলে, ধরেন একটা আন্দোলন এত দীর্ঘ সময় চললো, অনেক সময় ছিল এটাকে কভার করার, যেহেতু তারা একটাও মানে পজিটিভ স্টেপ দেয় না এবং একটাও মানে হচ্ছে এটাকে কি বলে সঠিক স্টেপ দেয় নাই। তো আমার কাছে একটা হোপ লাগতেছিল যে
ওরা হয়তো এখানে একটা মানে এটার করতে পারবে না, এটা সমাধান ওরা করতে পারবে না। তো যেহেতু আওয়ামী লীগ এখনো মানে ওরা ওদের ভুল স্বীকার করতেছে না, ওদের রোগটা ওরা বুঝতে পারতেছে না, ওদের প্রবলেমটা ওরা ধরতে পারতেছে না, তো এটাতে তাদেরই লস হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। যেমন এটার যেহেতু তারা মানে আসল প্রবলেমটা ডিফাইন না করে ওরা ওদের মন মতো প্রবলেমে ওরা মেডিসিন দিচ্ছে, তাহলে এটা এই রোগ মুক্তি খুব দ্রুত ঘটবে বলে আমার মনে হয় না, এটার জন্য সময় লাগবে। রাশেদ। এই যে জাজি ভাই, আপনি একটা কথা বলছিলেন যে আপনি গ্রামের মানুষের মধ্যে শাহবাগের যে আন্দোলন ওইটার কোনো রিফ্লেকশন দেখেন নাই। দেখেন না, আচ্ছা আপনি কি ওই সেম জিনিসটা কি কিছুটা প্রযোজ্য এই গ্রামের মানুষজন, একদম বাংলাদেশের সাধারণ গ্রামের মানুষজন, তারা কি এই যে এই ছাত্রদের যে আন্দোলন, এই যে ছাত্রদের থেকে যে কতজন নেতা বের হয়েছে, সার্জিস, হাসনাত, এদেরকে কি চিনে, এদেরকে কি রেকগনাইজ করে গ্রামের মানুষজন? তারপর যে নাগরিক কমিটি হইতেছে, এদের এদের ব্যাপারে কি কোনো রেকগনিশন আছে গ্রামের লোকজনের কাছে? তারা জানে এদেরকে, চিনে না, এদেরকে? এটার না সাথে আমি একটু এখন অ্যাড করে দেই। এই জামাত হ্যাঁ, হ্যাঁ। শিবিরের যে হাদুম পাদুম, এটা কি গ্রামের মানুষ মানে রেকগনাইজ করে? মানে জামাত শিবির আইসা পড়বে, এরকম মানে 150টা না, সিট পাবে। না, 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 এখানে আচ্ছা আমি দুইটা জিনিস আগে রাশিদ ভাইয়ের কথাটা বলি। যে হুম। ধরেন আন্দোলনের পরে প্রথম যে প্রবলেমটা আমরা ফেস করছিলাম হচ্ছে ট্রাফিকের যে প্রবলেম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং আমার গ্রামের যে রাস্তাগুলোতে মানে জেলা 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 ভিত্তিক রাস্তাগুলোতে ওখানে আপনার কিন্তু ছাত্ররা ছিল। ছাত্রদের যে মানে যে যে নেট বা নেক্সাস বা যে বলয়, সেটা কিন্তু গ্রাম পর্যন্ত আপনার ছড়াইছে। এই গ্রাম পর্যন্ত ছড়ানো এই ইনফ্লুয়েন্সটা ওরা মেনটেন করতে পারে নাই, সামহাও তারা ডিসকানেক্ট হয়ে গেছে আমার কাছে এখন মনে হচ্ছে। শুরুর দিকে ডিভাবমেন্টের। যেভাবে, হ্যাঁ শুরুর দিকে যেভাবে ধরেন ঢাকায় টোকা দিলে সেটার আওয়াজটা আমার গ্রামে যা পৌঁছাইতো, এখন আর পৌঁছাচ্ছে না, সামহাও এটা মাঝখানে কোথাও তাদের অ্যাকশনের কারণে এটা কাট হয়ে গেছে। বুঝতে পারছি। এটা আগের মতো না, এই শাহবাগ আর এই ছাত্রদের এটা টোটাল ডিফারেন্ট একটা কেস, এখানে ডিফারেন্ট স্টাডি। আর জামাত শিবিরের যে ব্যাপারটা, হ্যাঁ জামাত শিবিরের ধরেন আমাদের চাঁদপুরে হিন্দু বেশি, আবার ধরেন যে জামাত শিবিরেরও কিন্তু ভালো একটা স্ট্রং মানে ভালো একটা, যেহেতু চাঁদপুরের আমি অন্য জেলার জামাতের খবর জানি না, আমাদের চাঁদপুরের, আমি যেহেতু চাঁদপুরের আলামিন একাডেমিতে পড়ছি, ওখানকার যে মানে চাঁদপুর শহরের যে কেন্দ্রীয় জামাতের লোকজন, ওদেরকে মোস্ট অফ দা মানুষকে আমি চিনি। বা এখন যিনি সভাপতি আছে উনি আমাদেরই স্কুলের টিচার ছিলেন। ও ভদ্রলোকের নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না। তো জামাত আছে কিন্তু ওদের হচ্ছে কম্প্যাক্ট, আপনি একটা জিনিস বুঝছেন। মানে আমরা এখানে চারজন কথা বলতেছি, কিন্তু পলিটিক্সটা আমরা চারজন কথা বলতেছি, কিন্তু আমরা 18 কোটি মানুষ নিয়ে কথা বলতেছি। কিন্তু জামাত যখন পলিটিক্স করে ওরা সবাইকে নিয়ে কথা বলে না, ওরা শুধু ওদের নিজেদের লোক নিয়ে কথা বলে। তো ধরেন ওরা আছে, ওদের 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 ইনফ্লুয়েন্স আমি অস্বীকার করতে পারবো না, ওরা আমার গ্রামেও আছে। ইভেন দেখা গেছে আমার গ্রামেই হয়তো বিএনপির চেয়েও বেটার পজিশনে জামাতের লোক আছে। কিন্তু আমি ওই যে গ্লেজটা ওনাদেরকে 6 তারিখ 7 তারিখ 8 তারিখ দেখছি, এই গ্লেজটা ওনাদের ফেসে এখন নাই। আমি বুঝাইতে পারছি কিনা জানি না, মানে হ্যাঁ, হ্যাঁ। আবার ওনারা যেভাবে ভাবতেছিল যে লোকজন সব হুমড়ি খেয়ে পড়বে ওনাদের সদস্য হওয়ার জন্য, বা মানে ওনাদের ওনাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, হ্যাঁ হয়েছে, কিন্তু সেটা ওনাদের প্রত্যাশিত সংখ্যার চেয়ে অনেক কম। বুঝতে পারছি। বুঝতে পারছি। ঠিক আছে, তো সাফায়াত, শেষ করে দিই আমরা। রাজু ভাই, অসংখ্য ধন্যবাদ। খুব না, ভালো থ্যাংক ইউ হলো ভাই, থ্যাংক ইউ সো মাচ। আজকে। একটা একটা কথা দুর্দান্ত বললাম একটা আপনাদের সাথে। সেশনই করলাম। আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে। সাফায়াত, লেটস এন্ড দিস। আচ্ছা, আহ, সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদের ধৈর্য ধরে এই আলোচনাটা শুনলেন। আশা করি আম, আমাদের জাহাজি ভাইয়ের কাছ থেকে আমরা মানে অনেক একটা একটা অন্য একটা পার্সপেক্টিভ আমরা আজকে জানলাম। কারণ উনি নিজেই যেহেতু অনেক দিন ধরে এই অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলেন, এবং তাছাড়া উনি প্রত্যক্ষদর্শী অনেক কিছুর, সেই আমাদের অগ্নিঝড়, সেই অভ্যুত্থানের যে অগ্নিঝরা দিনগুলো, আমাদের যে আহ, যে যে রক্তাক্ত জুলাই, সেই জুলাইয়ের অনেক কিছুর উনি প্রত্যক্ষদর্শী। এবং তার পরবর্তী যে গত 5-6 মাসের অনেক উত্থান পতনের উনি নিজের কাছ থেকে উনি দেখছেন। তো তার কাছ থেকে আমরা তার পার্সপেক্টিভটা শুনলাম। আশা করি আপনারা সবাই অনেক কিছুর সাথে হয়তো আপনারা তার একমত হবেন, অনেক কিছুর সাথে হয়তো একমত হবেন না। আম, তবে আপনাদের যদি এই সংক্রান্ত কোনো যদি আপনাদের কোনো মন্তব্য থাকে, বিশেষ করে যদি দ্বিমত থাকে, সেটা অবশ্যই আমাদেরকে
কমেন্টে জানাবেন, আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করব। আর এছাড়া এ সংক্রান্ত যদি আপনারা অন্য কোনো বিষয়ে আলোচনা শুনতে চান বা অন্য কোনো আহ আলোচকের আলোচনা আপনারা শুনতে চান, সেটাও আমাদেরকে সাজেশন আকারে জানান, আমরা চেষ্টা করব তাকে সেটা কভার করার। আর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা মাঝখানে যেটা আমি আবার বলছিলাম, যে আমি শুরুতেই যেটা বলছিলাম, আমরা মাঝখানে বেশ অনেকটা অনেক দিন আমরা অনিয়মিত হয়ে গেছিলাম, আমরা আসতে পারিনি আমাদের বিভিন্ন ব্যক্তিগত এবং পারিবারিক কারণে। আমরা চেষ্টা করছি এখন আবার নতুন করে আমাদের সেই আগের সেই ফ্লোতে ফিরে আসতে। আমরা আশা করি অতীতেও যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আমাদের সামনের দিনগুলোতে আমাদেরকে এভাবে উৎসাহ দিবেন। আমাদেরকে অবশ্যই যে যে কোনো ধরনের যদি গঠনমূলক, যদি কোনো রকমের সমালোচনা বা আমাদের কোনো বিষয়ে যদি আপনাদের কোনো সমালোচনা থাকে বা কোনো একদম কোনো ক্রিটিক যদি থাকে, সেটা আমাদেরকে সানন্দে জানান। আমরা চেষ্টা করব আমরা আমাদের নিজেদের সেই উন্নতি সাধন করার আমরা চেষ্টা করব। তো আজকের আলোচনাটা আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। হুম। আল্লাহ হাফেজ।